প্লিজ আমাকে আর ধর্ষণ করবেন না। আমি আর পারছি না, অনেক ব্যথা করতেছে। আমাকে ছেড়ে দেন। আমি তোমার কিছুই করব না। এই নাও, তোমার কাপড় পরে নাও আর আমার সাথে চলো। আপনার সাথে কোথায় যাব? আপনিও কি ওদের মতো নাকি? আরে না, আমি ওদের মতো না। আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দেব। আহ, আমি উঠতে পারছি না, সারা শরীর ব্যথা করতেছে। আমি আমার ব্যাগ থেকে ব্যথার ট্যাবলেট বের করে দিলাম। এই নাও, এইটা খাও, ব্যথাটা কমে যাবে। আর কাপড় পরে নাও, আমি বাইরে আছি। প্লিজ ভাইয়া, আপনি যাবেন না। ওরা যদি আবার উঠে আমাকে করে, তাহলে তুমি মরেই যাব। ওরা আর উঠবে না, ওদেরকে অজ্ঞান করে রেখেছি। তুমি থাকো, আর আমি ফোনের লাইট জ্বালিয়ে দিতেছি, ভয় পেও না। ঠিক আছে, আপনি যান, লাইট লাগবে না। আমি চলে আসলাম বাইরে। ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডেবিটের নাম্বারটা খুঁজতে লাগলাম। ফোন দিতেই রিসিভ করলো আর বলল, ভাই কেমন আছেন? আমি ভালো আছি, তোরা কেমন আছিস? ভাই ভালো আছি। তা হঠাৎ এত রাতে ফোন দিলেন যে? আচ্ছা দেখ, তোর ফোনে একটা লোকেশন পাঠিয়ে দিয়েছি, ওই জায়গায় এখনই চলে আয়। ঠিক আছে ভাই, আমরা এখনই আসতেছি। এই বলে ফোনটা কেটে দিলাম। বাইরে বসে আছি। কিছুক্ষণ পর মেয়েটা বাইরে আসলো, আমাকে দেখেই বলল, ভাইয়া চলেন। একটু পর যাব, গাড়ি আসতেছে, তুমি বসো এখানে। হুম। তো তুমি এইখানে আসলে কি করে? আর ওরা তোমাকে কোথায় পেল? আমি নরসিংদীতে নতুন এসেছি মামার বাসায়। বিকালে পার্কে ঘুরতে গেছিলাম একা একা। যেতে যেতে অনেক রাত হয়েছে, গাড়ি ছিল না, আর তেমন জায়গাও চিনি না। একা একা হেঁটে আসতেছিলাম, তখন ওরা আমাকে অজ্ঞান করে গাড়িতে তুলে নিয়ে এসেছে। ও আচ্ছা, তা তোমার নাম কি? আর নরসিংদী কোন জায়গায় থাকো? আমার নাম নুসাইবা। জনতা জুট মিলের থেকে 5 মিনিটে হেঁটে গেলেই আমাদের বাসা। ও আচ্ছা। আমরা কথা বলতেছি, এমন সময় গাড়ি আসলো আমাদের সামনে। সামনের দিকে তাকিয়ে দেখি ডেভিড এসেছে। ভাই কি করতে হবে বলেন? ভিতরে 3জন লোক আছে, ওই 3টাকে নিয়ে যা। তা নিয়ে যাব। তা ভাই এই মেয়েটাকে? তোকে পরে সব বলবো, এখন যা। আর নুসাইবা, চলো আমার সাথে। ভাইয়া চলেন। আমি আর নুসাইবা গাড়িতে উঠে পড়লাম। গাড়ি ড্রাইভ করতেছি। নুসাইবা চুপ করে বসে আছে। নুসাইবা, কাল তুমি আরএস হাসপাতালে চলে আইসো। কেন ভাইয়া? তোমার কিছু পরীক্ষা করতে হবে, না হলে পরে সমস্যা হবে তোমার। ভাইয়া, আপনি কি ডাক্তার? হুম। আর কাল সকাল 10টায় আসবে, একা একা, ঠিক আছে? কাউকে নিয়ে আইসো না। আচ্ছা ঠিক আছে। আমি চলে আসলাম নুসাইবাদের বাসার সামনে। এই নাও, এই কার্ডটা রাখো, যদি কখনো দরকার হয় তাহলে ফোন দিও। ঠিক আছে ভাইয়া, আমি এখন যাই। নুসাইবা চলে গেল। আমিও চলে আসলাম আমাদের বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কি রে মেয়ে, তোর সাথে ওই মেয়েটা কে ছিল? কোন মেয়েটা আম্মু? গাড়িতে যে দেখলাম পাশের বাসায় নামিয়ে দিয়ে আসলি। ফ্রেশ হয়ে আসি, তারপর সব বলবো। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করছি। আমি আমার রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে লুঙ্গি আর গেঞ্জি পরে নিচে চলে আসলাম। এসে দেখি আব্বু বসে আছে। আব্বু, তুমি এখনো ঘুমাও নাই? না, তোর জন্য অপেক্ষা করছিলাম, তুই কখন আসবি, তোর সাথেই খাবো। তোমরা খাবার খেয়ে নিতে, আমি তো আজকে নাও ফিরতে পারতাম। আমি জানি তুই আমাদের রেখে কখনো খাবার খাস না একা। আম্মু, খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। দিতেছি। আমরা খাবার খেয়ে বসে আছি। আম্মু এসে বলল, এখন বল মেয়েটাকে। মেয়েটা পাশের বাসায় বেড়াতে এসেছিল। এরপর আস্তে আস্তে সব বলে দিলাম আম্মুকে। ও আচ্ছা, ভালো কাজ করেছিস। তা ওই লোকগুলোর কি করেছিস? কিছু করি নাই, ওইখানেই রেখে এসেছি। সকালে খবর দিয়ে দেব যাতে নিয়ে যায়। ও আচ্ছা, সকাল তো হয়ে এসেছে, এখন কি ঘুমাবি নাকি? 9টায় ডাক দেবে, আর 10টায় মেয়েটার টেস্ট করাতে হবে। আচ্ছা যা, ডাক দিবনে। আমি চলে আসলাম আমার রুমে। এসে শুয়ে আছি। কখন যে ঘুমিয়ে গিয়েছি খেয়ালই নেই। ঘুম থেকে উঠলাম সকাল 9টার দিকে, আম্মুর ডাকে। আম্মু চলে গেল, আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। আম্মু দেখি আমার জন্য রুটি বানিয়েছে। আম্মু, কষ্ট করে রুটি বানানোর কি দরকার ছিল? বাইরের খাবার খেয়ে পেট খারাপ করার দরকার নেই, রুটি খেয়ে যা। তারপর আমি 2টা রুটি খেয়ে চলে আসলাম হাসপাতালে। গাড়ি থেকে নামতেই দেখি নুসাইবা দাঁড়িয়ে আছে।
ওর সাথে আরেকটা মেয়েও আছে দেখছি। আমি গাড়িটা পার্ক করে নুসাইবার কাছে আসলাম। নুসাইবা, চলো। ভাইয়া ভাইয়া উনি হচ্ছেন আমার আপু, উনিও ডাক্তারি নিয়ে পড়তেছেন। ও আচ্ছা। আমরা কথা বলতে বলতে চলে আসলাম আমার কেবিনে। কি খাবে বলো? কিছু খাবো না ভাইয়া, কি কি করতে হবে বলেন। আমি একটা কাগজে লিখে দিলাম কি কি টেস্ট করাতে হবে। ওরা চলে গেল। আমি রোগী দেখতে লাগলাম। প্রায় 2 ঘন্টা পর ওরা আসলো আমার কাছে। নুসাইবা, সব টেস্ট করাইছো? এই নেন রিপোর্ট। তারপর আমি রিপোর্টটা ভালোভাবে পড়ে কিছু ঔষধ লিখে দিলাম। এই নাও, এই ওষুধগুলো নিচ থেকে আমার কথা বলে নিয়ে যাবে। কোনো সমস্যা হবে না তো আর? না, আর কোনো সমস্যা হবে না। 1 মাস পর আবার একবার চেক আপ করে গেলেই হবে, তখন বোঝা যাবে কোনো সমস্যা আছে কি না। ভাইয়া আপনাকে যে কি করে ধন্যবাদ দিব আমার বলার ভাষা নেই, আপনি খুব উপকার করেছেন আমাকে। আচ্ছা যাও তোমরা, আমার আর কয়েকটা পেশেন্ট আছে। আচ্ছা ভাইয়া, ভালো থাকবেন আপনি। তুমিও ভালো থেকো। ওরা চলে গেল। আমিও আরো কয়েকটা রোগী দেখে চলে আসলাম আমার ডেরায়। এসে দেখি ওরা পানি খাবার জন্য ছটফট করতেছে। কিরে ডেভিড, ওদের পানি দিস নাই? না ভাইয়া, এই নরখাদকদের পানি দিলেও কিছু হবে না, ওদের ইচ্ছে করতেছে মেরে ফেলতে। কি ভাবতেছিস আমি ওদের ছেড়ে দেব নাকি? দেখ কি করে। যা, আমার বক্সটা একটু নিয়ে আয়। ঠিক আছে ভাই। আমি বক্স থেকে একটা ইঞ্জেকশন বের করে ওদের শরীরে ঢুকিয়ে দিলাম। বক্স থেকে কাটার বের করে ওদের সবগুলো হাতের আঙুল কেটে ফেলে দিলাম। ডেভিড, তুই কিছু করবি নাকি? করলে করতে পারিস। ভাই আপনি একটু সরেন, আমি ওদের একটু আদর করি। একটা ভিডিও করে নি, এরপর যা করার কর। ঠিক আছে ভাই। আমি চলে আসলাম আমার রুমে। রুমটা অনেক সুন্দর করে সাজানোই থাকে সব সময়, কারণ এই রুমে আমি আর ডেভিড ছাড়া অন্য কারো অনুমতি নেই যে এইখানে আসবে। প্রায় 30 মিনিট পর ডেভিডের ডাক। আমি গিয়ে দেখি ডেভিড ওদের বুকে ছোট ছোট করে লিখে দিয়েছে RS গ্যাংস্টার। ভাই ওদের ওই মেডেল স্টাম্প কেটে ফেলেছে, ওরা আর বাঁচবে না। ভিডিও করেছিস তো নাকি করিস নাই? ভিডিও আরো অনেক আগেই করে রেখেছি, এখন ওদের কি করব বলেন। রাত্রে মেইন সড়কে ঝুলিয়ে দিয়ে আসবে, যাতে সবাই দেখতে পায় ওদের নিথর দেহটা, আর বড় করে লিখে দিয়ে আসবি যে ধর্ষণ করেছে। ঠিক আছে ভাই, তা আপনি কি এখন চলে যাবেন নাকি থাকবেন? আমি এখন চলে যাব, একটা কাজ আছে। চলেন আপনাকে নামিয়ে দিয়ে আসি। না, আমাকে নামিয়ে দিয়ে আসতে হবে না, তোরা এইখানেই থাক। আর কালকে একটা মিশন আছে, রাতে এই জায়গায় চলে আসবে। ঠিক আছে ভাই, চলে যাব, আপনার কোনো চিন্তা করতে হবে না। তুই থাকতে আমি চিন্তা করি না। এই বলে চলে আসলাম বাইরে। গাড়িটা স্টার্ট দিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু, আব্বু কোথায় গেছে? তোর আব্বু তো অফিসে গেছি, কি জানি একটা কাজ আছে বলে। আব্বুকে না মানা করছি যাতে অফিসে না যায়, আমিই লোক রেখে দিব। আমি কি বলবো, আমি মানা করলেও যায়। আমি আর কিছু বলি না, যা ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে, খাবার খেয়ে বসে আছি। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। আমি গিয়ে দরজা খুলে দিলাম। সামনে তাকিয়ে দেখি কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি মেঘ? হ্যাঁ, আমার নাম মেঘ। কেন, কি হয়েছে? আপনাকে একটু থানায় যেতে হবে। আমি বিনা অপরাধে থানায় যাব কেন? আপনার আব্বু আমাদের কাছে ধরা খেয়েছে মদ খেতে গিয়ে। কি বলতেছেন আপনি এসব? আমার আব্বু কখনো মদ খায় না, আর আমি বিশ্বাস করতে পারবো না যে আব্বু থানায়। আপনি চলেন, তারপর তা দেখতে পারেন আপনার আব্বু নাকি অন্য কেউ। ঠিক আছে, চলেন। আমরা চলে আসলাম থানায়। এসে দেখি আব্বু বসে আছে। আমি আব্বুর কাছে গিয়ে বললাম, আব্বু এইসব কি বলতেছে? তুমি নাকি মদ খেয়েছো? তুই কে রে? যা তো এখান থেকে, আমি মদ খাবো? মদ? আব্বু মদ খেয়ে পুরোই মাতাল হয়ে গেছে। আমি আব্বুকে ছাড়িয়ে নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল দিতেই আব্বু এসে দরজা খুলে দিল আর বলল, কিরে মেঘ, তোর আব্বুর কি হয়েছে, এমন করছে কেন? কিছু হয় নাই, আর আগে আব্বুকে ভিতরে ঢুকতে দাও, তারপর বলতেছি। ভিতরে আয়। আমি ভিতরে এসে আব্বুকে শুইয়ে দিলাম সোফায়। আব্বু মদ খেয়েছে, তাই এমন মাতলামো করতেছে। কি, তোর আব্বু মদ খেয়েছে আর তুই তোর আব্বুকে ঘরে এনেছিস? আজকে দুজনই বাড়ি ছাড়া করব।
আরে আম্মু, আমি কি করেছি? তোমার বর তো মদ খেয়েছে, তাকে আগে ঠিক করো, এরপর না হয় বিচার হবে। রান্নাঘর থেকে ঝাড়ুটা নিয়ে আয়, এরপর দেখাচ্ছি তোর আব্বুকে মজা। আমি আম্মুকে ঝাড়ু দিয়ে উপরে চলে আসলাম। খাটে বসে আছি, এমন সময় তুহিনের ফোন। হ্যালো তুহিন, বল। ভাই ওরা ডেট চেঞ্জ করেছে, আজকে রাতে ওরা মেয়ে পাচার করবে। নিউ মার্কেটের ভিতরে দিয়ে ওইখানে একটা গুপ্ত রাস্তা আছে। আচ্ছা ঠিক আছে, তা কতজন পাচার করবে জানিস? 500 থেকে 800 জন। তাহলে তো অনেক লোক। আমি ফোনটা কেটে ডেভিডকে ফোন দিলাম। হ্যালো ডেভিড। ভাই বলেন। আজ রাতে মিশন হবে। তুই রাত 9টায় ওই মহাসড়কে লাশ টাঙিয়ে চলে আসিস। আমি তোকে লোকেশন পাঠিয়ে দেবো না। 100 জন আনবি আমাদের লোক। ঠিক আছে ভাই। আমি ফোন কেটে বসে আছি। এমন সময় আব্বুর চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। বারান্দায় দাঁড়িয়ে দেখি আম্মু আব্বুকে লেবুর শরবত খাওয়াচ্ছে আর পিটাচ্ছে। আমি আর এইখানে নেই, এইখানে থাকলেই মরতে হবে। আমি দরজা বন্ধ করে বসে আছি। এমন সময় দরজায় কে যেন নক করলো। আমি দরজা খুলতেই দেখি আব্বু দাঁড়িয়ে আছে। আব্বু, তুমি আমার রুমে কেন? আমাকে নিয়ে এসেছে কে? আব্বু এখনো মাতাল হয়ে আছে, কি বলতেছে বুঝতেছে না। কিরে কথা বলিস না কেন? তোকে জিজ্ঞেস করেছে আমাকে নিয়ে এসেছে কে। আমি নিয়ে এসেছি। কেন, কি হয়েছে? কিছু না, তুই আমার ছেলেতেই মাফ করে দিলাম। আব্বু চলে গেল, আমিও চলে আসলাম নিচে। আম্মু, আব্বুকে লেবুর শরবত ভালো করে খাইয়ে দিলে না? কি বলতেছে আবুল তাবুল? দেখ, এখন আমার মাথা প্রচন্ড গরম হয়ে আছে। তুই যা এইখান থেকে, না হলে তোকে যে কি করি আল্লাহ জানে। আমি চলে আসলাম বাইরে। সন্ধ্যা হয়ে এসেছে। পাড়ার মোড়ে বসে বসে চা খাচ্ছি। এমন সময় তুহিনের ফোন। ভাই ওরা কাজ শুরু করে দিয়েছে, আপনাদের এখনই চলে যেতে হবে, না হলে পরে ওরা সব মেয়েদের পাচার করে ফেলবে। আমি এখনই চলে যাচ্ছি, তুই যা খবর পাস আমাকে জানাবি। আচ্ছা ভাই। আমি চলে আসলাম আমাদের ডেরায়। সবাইকে নিয়ে মিশনে চলে আসলাম। এসে দেখি আস্তে আস্তে মেয়েগুলোকে নিয়ে গাড়িতে তুলছে। আমি আর দেরি না করে গুলি করতে লাগলাম। আমাদের দেখেই ওরা গুলি করতে লাগলো। প্রায় 10 মিনিটের মধ্যেই বিক্ষোভ দলকে ঘুম পাড়িয়ে দিলাম। আমাদের সবগুলোই ঘুমের ইঞ্জেকশন ছিল। ডেভিড বলল, ভাই ওদের কি করব? ওদের সবাইকে আমার ডেরায় নিয়ে যা, আর মেয়েগুলোকে জ্ঞান ফিরিয়ে তাদের বাসায় দিয়ে আয়। আচ্ছা ভাই, আমি আরো কিছু লোক লাগিয়ে দিতেছি, যাতে সবাইকে আজকে রাতের মধ্যেই দিয়ে আসতে পারি। তাড়াতাড়ি যা, ভোর তো হয়ে এসেছে। তারপর ওরা চলে এসেছে। আমিও চলে আসলাম আমাদের ডেরায়। আমি এসে বসে আছি। সৌরভ এসে বলল, ভাই ওদের জ্ঞান ফিরেছে, এখন কি করব? তুই যা, আমি আসতেছি। আচ্ছা ভাই। সৌরভ চলে গেল। আমি উঠে চলে আসলাম ওদের কাছে। কিরে, তোদের লিডারকে তাড়াতাড়ি বল। আমরা কিছু জানি না আমাদের লিডারকে। এই সৌরভ, আমার কাটারটা একটু নিয়ে আয় তো, এরপর দেখাচ্ছি কিভাবে সত্যি কথা বের করতে হয়। এই নেন ভাই আপনার বক্স, সব কিছু আছে এইখানে। আমি আমার কাটারটা বের করে একটা ছেলের পায়ের 2টা আঙুল কেটে ফেললাম। ছেলেটা চিৎকার করতেছে। কিরে, এখনো কেউ বলবি না তোদের লিডারের আসল পরিচয় আর কোথায় থাকে? বাবা ভাই, আমি সব বলছি, আপনি প্লিজ ওর কোনো ক্ষতি করবেন না। ঠিক আছে, করব না। তাহলে বলে ফেল, কি বলবি? স্যার, আমাদের লিডারের নাম হচ্ছে ইমরান। কাল উনি ঢাকায় আসে, প্লিজ আমাদের ছেড়ে দেন। যেই দিন তোদের লিডারকে ধরতে পারবো ওই দিন তোদের ছেড়ে দেব। এই সৌরভ, আমি যাই এখন, বিকেলে আসবো, আর ওদের খাবার খেতে দিস। ঠিক আছে ভাই, আমি সবার জন্য খাবার এনে দিব, আপনি যান এখন। আমি চলে আসলাম আমাদের বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল আর বলল, কি রে, সেই সন্ধ্যায় বের হয়েছিস আর এখন আসছিস? কতগুলো ফোন দিয়েছি, ধরলিও না তো। আমি ফোনটা বের করে দেখি অনেকগুলো মিস কল আমার। আম্মু, অনেক রাত হয়েছে, এখন যাও ঘুমাও গিয়ে। খাবি না তুই? না, আমি খাবার খাবো না, তুমি গিয়ে শুয়ে পড়ো। আমি ফ্রেশ হয়ে কিছু খেয়ে শুয়ে পড়বো না। আচ্ছা যা। আমি ফ্রেশ হয়ে আমার রুমে বিস্কুট ছিল, সেটা খেয়ে শুয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম সকাল 11টায়, নার্সের ফোন কলে। ডাক্তার, একটা পেশেন্ট এসেছে, খুব খারাপ অবস্থা, আপনি প্লিজ তাড়াতাড়ি আসেন।
আচ্ছা আমি আসতেছি, এই বলে ফোনটা কেটে দিলাম। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম হসপিটালে। এসে দেখি নার্স বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে আমার জন্য। নার্স, সবকিছু রেডি আছে তো? জি ডাক্তার আছে, আপনি শুধু অপারেশন শুরু করবেন। আমি তাড়াতাড়ি অপারেশন রুমে চলে আসলাম। সবাই দাঁড়িয়ে আছে আমার জন্য, অপেক্ষা করতেছে। আমি অপারেশন শুরু করে দিলাম। অপারেশন শেষ করতে প্রায় 2 ঘন্টা লেগে গিয়েছে। অপারেশন শেষ করে চলে আসলাম আমার কেবিনে। এসে দেখি নোসাইবা বসে আছে। কি ব্যাপার নোসাইবা, তুমি এখানে? ভাইয়া, আমার বোন আপনার সাথে কাজ করতে চাই। আপনি কি আমার বোনকে রাখবেন আপনার সাথে? আমি তো সারাদিন হাসপাতালে থাকি না, কিভাবে রাখবো তোমার বোনকে? ভাইয়া, আপনি যতটুকু সময় পারেন দিয়েন, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, তোমার ফোন নাম্বার দিয়ে দাও, আমি বলে দেবো না কোন সময় আসতে হবে। আচ্ছা ঠিক আছে। নুসাইবা চলে গেল। আমিও চলে আসলাম আমার বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু, আব্বু কি আজও অফিসে গেছে? না, আজ যায় নাই। কাল তো ঝাড়ুর বাড়ি খেয়েছে, আজকেও মনে আছে। ও আচ্ছা। আমি আর কিছু না বলে চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে আব্বুর কাছে বসে পড়লাম। আব্বু, তা আজকে অফিসে গেলে না? এমনি যায় নাই, তা কাল অফিসে যেতে পারবি, একটা কাজ আছে। কি কাজ বলো? আব্বু আমার কানের কাছে মুখ নিয়ে এসে আস্তে আস্তে বলল, আমার কেবিনে 2 বোতল বিয়ার আছে, নিয়ে আসবি কাল। তোর আম্মুকে তো নানা বাড়ি পাঠিয়ে দেবো। আম্মু গো, তুমি কই গো? আব্বু নাকি আবার খাবে গো? এই চুপ চুপ, একদম চুপ। তোর আম্মুকে ডাকতেছিস কেন? আম্মু শুনুক তোমার কথাগুলো। কিরে, এইভাবে চিৎকার করছিস কেন? আম্মু, আব্বু নাকি নুডলস খাবে। ও, এর জন্য চিৎকার করতে হবে? তো কি করব, যাও ভালোভাবে রান্না করে আনো, খাবো। আচ্ছা ঠিক আছে। আমি বসে বসে আব্বুর সাথে কথা বলতেছি। কিছুক্ষণ পর আম্মু আমাদের নুডলস দিয়ে গেল। আমি আর আব্বু খেয়ে বসে আছি। এমন সময় আম্মু এসে বলল, মেঘ, আমি আর কতদিন একা একা রান্না করব? আমি তো তোমাকে বলতেছি কাজের লোক রাখার জন্য। কাজের লোক রাখো না কেন? আমার কাজের লোকের দরকার নেই, তুই বিয়ে কর, তাহলেই তো হয়। আম্মু, আমি এখন বিয়ে করব না, আমি আরো 3 বা 4 বছর পর বিয়ে করব। তাহলে আমাদের মরার পর বিয়ে করিস, যাতে আমাদের নাতি নাতনি দেখে যেতে না পারি। আম্মু, এইসব কথা বলবে না। যদি আমার কোনোদিন পছন্দ হয় তাহলে তো তোমাদের বলবোই, তাই না? এইসব বলতেছি এমন সময় ডেভিড আমার ফোনে একটা ফোন দিল। ভাই, সবাইকে দিয়ে এসেছি। ভালো করেছিস। খাওয়া দাওয়া করেছিস? ভাই। আমি আসতেছি একটু পর। ঠিক আছে ভাই। আমি ফোনটা কেটে দিলাম। ফোন কেটে দিয়ে বসে আছি। এমন সময় আম্মু আসলো আর বলল, কিরে, কোথায় যাবি নাকি? আম্মু, একটা কাজ আছে, ওইটা করতে যাব। ও আচ্ছা, ঠিকভাবে যাস। আমি চলে আসলাম আমাদের ডেরায়। এসে দেখি সবাই খাবার খাচ্ছে। সৌরভ, খাবার খেয়েছিস তুই? ভাই, আপনি খেয়েছেন? খেয়েছি। আর এই নে, এই টাকাগুলো দিয়ে কিছু কিনে আন সবার জন্য। ঠিক আছে ভাইয়া। আমি চলে আসলাম আমার কেবিনে। কিছুক্ষণ পর ডেভিড আসলো। কিরে ডেভিড, রাতে ঘুমাস নাই? তোর চোখ লাল হয়ে গেছে কেন? না ভাই, আজকে ঘুম হয় নাই, তাই চোখ লাল দেখাচ্ছে। এখন যা, গিয়ে একটু ঘুমা, আমি আছি এইখানে। ঠিক আছে ভাই, আপনি যাবার সময় আমাকে ডেকে দিয়েন। ঠিক আছে। আমি সবার সাথে গল্প করতে বসলাম। কিছুক্ষণ পর ওই দলের লোক এসে বলল, ভাই, আমরা এতদিন অনেক ভুল কাজ করেছি, আমাদের মাফ করে দেন। তোমরা কেন মাফ চাইতেছ? আমরা এতদিন অনেক বাজে কাজ করেছি। আমাদের বসের ঠিকানা বলে দিচ্ছি, উনি এখনও আছে এই বাংলাদেশে। আমরা আপনার দলের হয়ে কাজ করতে চাই। আচ্ছা, তা পরে দেখা যাবে। তোমাদের বসের ঠিকানাটা দাও, তাহলে আমাদের অনেক উপকার হবে। ভাইয়া, 2 বাড়ি হচ্ছে আমাদের বসের বাড়ি। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে মুক্ত করে দিলাম। তোমরা চাইলে এইখানে থাকতে পারো। আর যদি কোনো কিছু জানো তাহলে আমাকে বলো। আমাদের আরও একজন ডন আছে, যে কিনা আমাদের সব কিছু খেয়াল রাখে। আমাদের সবার কাছে একটা করে চিপ আছে, ওইগুলো ফেলে দিলেই
আর কোনো কথা ওরা শুনতে পারবে না। তাহলে এখন যে তুমি কথাগুলো বলতেছো ওইগুলো কি শোনে নাই? আমার চিপ পুড়িয়ে ফেলেছি, তাই ওরা আর শুনতে পাবে না। ও আচ্ছা, সবাইকে বলো যে চিপগুলো ফেলে দিতে, আমি তোমাদের সব ব্যবস্থা করব। ঠিক আছে ভাই। লোকটা ইশারা দিয়ে কি যেন বোঝালো। সবাই চিটগুলো খুলে আমার কাছে দিয়ে গেল। আমি ভালো করে দেখতে লাগলাম, একটা ক্লু পেলেই কোনো কিছু করা যাবে। আমি সবগুলো দেখতে লাগলাম। একটা চিপের উপরে চোখ পড়তেই দেখলাম 2.0 লেখা। যাক, পেয়ে গিয়েছি ক্লু। আমি ল্যাপটপটা বের করে 2.0-তে ঢুকতেই দেখি আমাদের গ্যাংয়ের একটা লোকের ছবি। এই ডেভিড, এদিকে আয় তো। ভাই বলেন। আচ্ছা এই দেখ, এটা আমার গ্যাংয়ের লোক, তাই না? কেন, কি হয়েছে? এই ছেলেটাকে ধরে নিয়ে আয়, তারপর বলতেছি কি করে ছেলেটাকে। এই হুসাইন, এইদিকে আয়। ভাই বলেন। আমি হুসাইনের কাছে এসে তার কলার চেপে ধরে 2 গালে 2টা চর বসিয়ে দিলাম। কিরে, আমার খেয়ে আমার পরে আমারই ক্ষতি করতে চাস, তাই না? ভাই সরি, মাফ করে দেন। তা এই কাজ কতদিন ধরে করতেছিস বল, আর আমাদের কি কি খবর ওইখানে পাচার করিস সব বলবি। ভাই আমি এই তো মাত্র 1 মাস হবে, আর আপনার গ্যাংয়ের কোনো কথাই ওইখানে বলি না। আমি জানি আপনি যদি জানতে পারেন আমি এই সব কাজ করতেছি তাহলে আমাকে মেরে ফেলবেন। আচ্ছা আচ্ছা, তোকে ছেড়ে দেব, তবে তুই বল কি কি জানিস। ভাই এখন MS ডন একটা শহরের বড় হোটেলে আছে, আপনি যদি বলেন আমি আনতে পারি ওনাকে। আচ্ছা যা, তোকে দিলাম, আজকের মধ্যেই আনবি, না হলে বুঝতেই তো পারছিস তোর কি করব। ভাই বুঝতে পারছি, আমি এখনই ফোন দিতেছি আসার জন্য। যেভাবেই হোক আমি ওনাকে এনে দেব আপনার সামনে। হুসাইন চলে গেল। আমি ভালো করে তাকিয়ে দেখি হুসাইনের গলায় একটা লকেট 2.0 লেখা। এই হুসাইন, দেখে যা তো। ভাই বলেন। তোর গলার ওই লকেটটা খুলে দে আমাকে। না ভাই, এইটা আমার শেষ বাবার দেওয়া লকেট। তোকে দিতে বলেছি দে, আর আমি তো এটা নিয়ে যাব না, শুধু দেখব। এই নেন ভাই। তোর হাত দেখা, হাতে ওইটা কি? কিছু না ভাই। আমি হুসাইনের হাতে দেখি একটা চিপ। কিরে, তুই কি আমাকে এতই বোকা ভেবেছিস যে আমি কিছু দেখতে পারি নাই? আমি চিপে ভালো করে দেখি এখনো চালু আছে। আমি ভালো করে চিপটা ঘষতে লাগলাম যাতে নষ্ট হয়ে যায়। এটা বিট, এইটাকে বেঁধে রাখ, এর পরের ব্যবস্থা আমি করতেছি। ভাই কোথাও যাবেন নাকি? RS রেস্টুরেন্টে যাব, সব থেকে বড় এবং সব থেকে সুন্দর রেস্টুরেন্টটা। আচ্ছা চলেন। আমি তাড়াতাড়ি করে চলে আসলাম আমার রেস্টুরেন্টে। এসে দেখি শালা বাবু বের হয়ে যাচ্ছে একটা ব্যাগ নিয়ে। ডেভিডকে ইশারা করতেই ডেভিড চলে গেল তাকে ধরতে। ভাই চলেন, ধরে ফেলেছে। তুই গাড়িতে যা, আমি আসতেছি। ঠিক আছে ভাই। আমি চলে আসলাম ম্যানেজারের কেবিনে। আমি যেতেই আমাকে দেখে আটকে উঠল ম্যানেজার। স্যার, আপনি এইখানে কি করেন? দেখতে আসলাম কি করা হচ্ছে আমার এই হোটেলে। স্যার আমি কিছু জানি না। তুই জানিস না তো কে জানে? তোকে তো দায়িত্ব দিয়েছি, তুই না দেখেই কিসের লোক ঢোকাস হোটেলে? আর কখনো ঢোকাবো না, প্লিজ এবারের মতো মাফ করে দেন। ঠিক আছে, আর এই মাসের কত টাকা হয়েছে সবগুলো দে। ঠিক আছে, এই নেন, এই মাসের 90,47,000 টাকা হয়েছে। আমি টাকাগুলো নিয়ে চলে আসলাম গাড়িতে। ডেভিড, গাড়ি চালা। এখন কি বাসায় যাব নাকি ডেরায় যাব? আগে ডেরায় যা, খবর নেই, তারপর না হয় দেখা যাবে কি করে। ঠিক আছে। আমি চলে আসলাম ডেরায়। তার ভিতরে এসে হুসাইনকে দেখালাম, দেখ তো এই ছেলেটা নাকি। এই ছেলেটা আমাদের বস। আমি আমার কাটারটা নিয়ে MS গ্যাংস্টারের 2 পায়ের 2টা আঙুল কেটে দিলাম। হুসাইন ভয়ে শেষ হয়ে যাচ্ছে, অজ্ঞান হওয়ার মতো অবস্থা। কিরে হুসাইন, এখন ভয় পাচ্ছিস তাই না? আগে ভয় করে নাই যে আমার খাস আমারই সর্বনাশ করিস। ভাই মাফ করে দেন, আমি আর কিছু করব না, আমাকে ছেড়ে দেন। আগে তোর এমন অবস্থা করব
তারপর না হয় ছাড়ব। এটা বলতেই হুসাইন আমার পায়ে পড়ে গেল আর বলল, ভাই আমার বউ বাচ্চা আছে, প্লিজ ছেড়ে দেন। আমি আর কখনো কিছু করব না। আপনি চাইলে অন্য কোনো শাস্তি দেন, আমি মাথা পেতে নেব। ঠিক আছে, যা, তোকে ছেড়ে দিলাম। তোর একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে বলেন? এইটার সবগুলো আঙুল কেটে ফেলবি আর বুক চিরে ফেলবি। এরপর আমার কাছে ছবি তুলে আমার কাছে পাঠিয়ে দেবি, তাহলে তোকে মাফ করে দেব। ঠিক আছে ভাই, আপনি যান। আমি 10 মিনিটের মধ্যেই আপনাকে ছবি তুলে পাঠাচ্ছি। আমি চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। আব্বু, এই নাও, এইখানে 90 লক্ষ টাকা আছে, রেখে দাও, পরে নিয়ে নেব। ঠিক আছে, তোর যখন দরকার হবে তখন নিয়ে নিস। ঠিক আছে। আম্মু, খাবার দাও। খাবার টেবিলে বস, খাবার দিচ্ছি। আমি খাওয়া দাওয়া করে চলে আসলাম আমার রুমে। ফোনের দিকে তাকিয়ে দেখি ফোন বাজতেছে। রিসিভ করতেই ওপাশ থেকে একটা মেয়ে কণ্ঠে বলল, আপনি কি ডাক্তার মেঘ? আপনি কি বলতেছেন? আমি যেই হই না কেন, প্লিজ আমার আম্মুকে বাঁচান, তাড়াতাড়ি হাসপাতালে আসেন। আচ্ছা, আমি এখনই আসতেছি। এই বলে হাসপাতালের জন্য রেডি হয়ে নিচে আসলাম। তখন আম্মু বলল, কিরে, এখন আবার কোথায় যাচ্ছিস? হাসপাতালে জরুরি একটা কাজ আছে। এই বলে চলে আসলাম বাইরে। বাইকটা নিয়ে ফুল স্পিডে হাসপাতালের দিকে রওনা দিলাম। 7 মিনিটের মধ্যেই চলে আসলাম হাসপাতালে। লিফট দিয়ে চলে আসলাম আইসিইউতে। নার্স, এইখানে একটা রোগী এসেছিল নাকি? আপনাকে ডাকতেছে একটা মেয়ে। আমি ভিতরে যেতেই দেখি নুসাইবার বোন। কি ব্যাপার, আপনি ফোন দিয়েছিলেন নাকি? আমি ফোন দিয়েছি, একটু দেখবেন আমার আম্মুকে। আম্মুর কি হয়েছে? আমি চেক আপ করে দেখে বললাম, তোমার আম্মুর ডায়াবেটিস বেড়েছে আর জ্বর আছে অনেক। আমি কিছু ওষুধ লিখে দিতেছি, ওইগুলো খাওয়ালেই ভালো হয়ে যাবে। ঠিক আছে। আর কোনো কিছুর কাজ আছে নাকি? ডাক্তার, একটা পেশেন্ট এসেছিল 2 মাস আগে, উনি আজ এসেছে। ও আচ্ছা, আমার কেবিনে পাঠিয়ে দাও, আমি আসতেছি এখনই। ঠিক আছে ডাক্তার। মেঘলা, আমি এখন যাই। যদি কোনো প্রয়োজন হয় তাহলে ফোন দিও আবার। ঠিক আছে। আমি চলে আসলাম আমার কেবিনে। এসে দেখি সেই লোকটা বসে আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনাকে না বলেছিলাম 10 দিন আগে আসতে, আপনি তা না করে 2 মাস পর আসলেন। বাবা, আমার কাছে টাকা ছিল না, তাই আসি নাই। এইখানে ফ্রি চিকিৎসা করা হয়, আপনি আসবেন, আপনার কোনো টাকা লাগবে না। আমি ওষুধও নিয়ে দেব আপনাকে। ঠিক আছে। আমি চাচাকে চেক আপ করে তারপর ওষুধ লিখে দিলাম। চাচা আবার 10 দিন পরে আসবেন কিন্তু। আর যদি কোনো গরিব লোক থাকে তাহলে এইখানে পাঠিয়ে দেবেন, ফ্রি চিকিৎসা করিয়ে দেব। ঠিক আছে। আমি চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আব্বু এসে দরজা খুলে দিল। কিরে, হুট করে কোথায় গেলি আর কোথা থেকে আসলি? হাসপাতাল থেকে আসলাম। ও আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, কথা আছে তোর সাথে। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। আব্বু বলো। তোর কি টাকাগুলো বেশি প্রয়োজন হবে নাকি? না আব্বু, কেন? গরিবদের একটা বস্তি আছে, ওইখানে ছোট ছোট ঘর বানিয়ে দিতাম। আর এখন তো দেশের পরিস্থিতি খুব খারাপ, লোডশেডিংও বেশি। আব্বু, আচ্ছা তোমার যা ইচ্ছা করো, আমি আসতেছি একটু পর। আবার এখন কোথায় যাবি? বাহির থেকে আসতেছি, তুমি থাকো। তাড়াতাড়ি আসিস, রাতে একসাথে খাবো কিন্তু। ঠিক আছে। আমি চলে আসলাম বাহিরে। ফোনটা বের করে দেখি ডেবিটের অনেকগুলো মিস কল। ফোনটা সাইলেন্ট করা ছিল তাই বুঝতে পারিনি। আমি আর দেরি না করে ডেভিডকে ফোন দিলাম। হ্যালো ডেভিড। ভাই, আপনি কোথায়? এই তো আসতেছি। তা হঠাৎ এতগুলো ফোন দিলি যে? সৌরভকে কারা যেন মেরে হাসপাতালে ভর্তি করে দিয়ে গেছে। কি বলতেছিস এসব? সৌরভকে কারা মারবে? আর মারলই বা কেন? ভাই একটু আসেন, আপনাকে কি যেন বলবে ডেভিড। কোন হাসপাতালে আছিস তাড়াতাড়ি বল, আমি আসতেছি। আপনার হাসপাতালে আছে, আপনি আসেন। ঠিক আছে, আমি এখনই আসতেছি। ফোনটা কেটে দিয়ে গাড়িটা নিয়ে চলে আসলাম হাসপাতালে। এসে দেখি ডেভিড বাহিরে বসে আছে।
কিরে ডেভিড, সৌরভ কোথায়? সৌরভ ভিতরে আছে। আমি ভেতরে গিয়ে দেখি মেঘলা সৌরভের পায়ে ব্যান্ডেজ বেঁধে দিতেছে। পাশে রুদ্রও আছে। রুদ্র, তুই কখন আসলি? এই তো 1 ঘন্টা আগে এসেছি। ও আচ্ছা। আমি সৌরভের কাছে এসে দাঁড়িয়ে আছি। তখন রুদ্র আর মেঘলা, তোমরা একটু বাইরে যাও, আমি আসতেছি একটু পর। মেঘ, তোর সাথে কথা আছে, বাইরে আসিস। ঠিক আছে। ওরা বাইরে চলে গেল। তারপর আমি সৌরভের মাথায় একটু হাত বুলিয়ে দিতেই সৌরভ চোখ খুলল। কিরে, তোর এই অবস্থা কে করেছে? ভাই, আমার গার্লফ্রেন্ড সোহা করেছে। সোহাই হচ্ছে এই গেমের মাস্টার মাইন্ড। ওর বাড়ির অ্যাড্রেস দে, আর আজকে তোর গার্লফ্রেন্ডকেই মেরে ফেলবো। প্লিজ ভাই, ওকে মারবেন না। ওর সাথে আমার 4 বছরের রিলেশন। আমি ওর সব কথা বলে দিয়েছি, তাই আমাকে এইভাবে মেরেছে। আচ্ছা ঠিক আছে, মারবো না। ওর বাড়ির অ্যাড্রেস দে। 9/7 ওর বাসা। আচ্ছা তুই এখন ঘুমা, আমি আছি এইখানেই। এই বলে আমি বাইরে চলে আসলাম। এসে দেখি ডেভিড বসে আছে, ফোনে যেন কি দেখতেছে। আমি ওর সামনে না গিয়ে ওর পিছনে দাঁড়িয়ে দেখি ডেভিড একটা ছোট মেয়ের সাথে কথা বলতেছে। মেয়েটা বলল, আপু তুমি কখন আসবে? সেই তো অনেকদিন আগে গেলে, এখনো আসো না কেন? তুমি খুব পচা বাবা, তুমি আমাকে একটুও ভালোবাসো না। তোমার সাথে আমি আর কথাই বলবো না। আমি ডেভিডের সামনে যেতেই ডেভিড ফোনটা কেটে দিয়ে বলল, ভাই সৌরভ কি বলছে? তেমন কিছু না। আচ্ছা সৌরভ, তোকে একটা কথা বলি, সত্যি করে বলবি তো? ভাই, আমি কি কখনো আপনার কাছে মিথ্যা কথা বলেছি যে আজকে মিথ্যা কথা বলবো? না, বলিস নাই। আচ্ছা তোর কি বাড়ি যেতে ইচ্ছা করে না? না ভাই, বাড়িতে কেউ নেই। আমি তো আপনাকে বলেছিলাম যে আমার মা বাবা আমাকে ফেলে চলে গেছে। আচ্ছা শোন, তোর যে এত সুন্দর একটা মেয়ে আছে, আমাকে বলিস নাই কেন? ভাই, আপনি আমার মেয়েকে দেখেছেন কিভাবে? আর জানেন ওই কিভাবে আমার মেয়ে আছে? সেসব পরে বলবো না এক সময়। এখন তুই এক কাজ কর, আজকে তুই তোর বাড়িতে চলে যাবি। 10 দিনের ছুটি দিলাম তোকে। অনেকদিন হলোই তো যাস না। এবার না হয় মেয়েটার কথাটা রাখ অন্তত। ডেভিড আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ভাই, আমি ভাবতাম আপনি শুধু গরিবদের সাহায্য করেন, আমাদের দিকটা হয়তো খেয়াল রাখেন না। আজ দেখলাম আপনি সত্যি অনেক ভালো মানুষ। আপনার সাথে কারো তুলনা করা যায় না। আরে পাগল ছেলে, কান্না করতেছিস কেন? আর আমি তো তোর বয়সে ছোট হলেও আমি অনেক কিছুই বুঝি। যা, এখনই চলে যা। আর এই নে আমার এটিএম কার্ড, তোর মেয়ের জন্য যা খুশি নিয়ে যাস, যত টাকা লাগে নিস। তোর কাছে টাকা চাইব না, ঠিক আছে? তুই অনেক পরিশ্রম করিস। না ভাই, আমার কাছে টাকা আছে, আপনার টাকা লাগবে না। তোকে নিতে বলেছি, নে। আর আমার কালো গাড়িটাও আছে, সেটা নিয়ে যা। তোর মেয়েকে নিয়ে একটু ঘুরিস। আর যদি কোনো খবর পাস তাহলে ফোন দিয়ে বলে দিস, আসতে হবে না। আচ্ছা ভাই। আমি চলে আসলাম আমার কেবিনে। এসে দেখি রুদ্র আর মেঘলা বসে আছে। কিরে রুদ্র, তুই দেশে আসবি, আমাকে একবারও খবরও দিলি না? কিছু জিনিস আনতাম। বন্ধু, তোর সাথে সেই ছোটবেলা থেকেই কাটিয়েছি। তোর কি প্রয়োজন আমি সব জানি, আমাকে বলতে হবে না। জানিস তো নিয়ে আসতে। নিয়েই তো এসেছি, এই নে তোর বক্স। কিরে, আগের বারের তুলনায় এইবার আরো বেশি ওজন মনে হচ্ছে। সবকিছু ডাবল ডাবল এনেছি তোর জন্য। ভালো করেছিস। আমি ডেভিডকে ফোন দিলাম, কিছু জিনিস তাকে দিয়ে দেই, তার বউ আর মেয়েকে দিয়ে দেয়। হ্যালো ডেভিড। ভাই বলেন। চলে গেছিস নাকি? না ভাই, গাড়ি বের করতেছি পার্ক থেকে। কিছু কি প্রয়োজন নাকি? তুই একটু আমার কেবিনে আসিস গাড়িটা রেখে, এখনই। ঠিক আছে। আমি কয়েকটা পাঞ্জাবি আর কয়েকটা শাড়ি প্যাকেট করে ফেললাম, আর ডেভিডের মেয়ের জন্য চুড়ি আর ছোট 2টা ড্রেস দিয়ে দিলাম। আমার ফুফাতো বোনের জন্য এনেছিলাম। কিছুক্ষণ পর ডেভিড আসলো আর বলল, ভাই কিসের জন্য ডেকেছেন বলেন। এই নে, এইগুলা নিয়ে যা। কি আছে এই কার্টনের ভেতরে? আরে বাড়িতে গিয়ে খুলিস, সামান্য কিছু জিনিস আছে, এখন যেতে পারিস। আচ্ছা ভাই। আমি বসে আছি চেয়ারে, ডেভিডও চলে গেল। তখন রুদ্র বলল, আচ্ছা মামা, ছেলেটা তোকে ভাই ভাই বলে ডাকি কেন?
আর বেডে যে ছেলেটা শুয়েছে সেও তোকে ভাই ভাই বলে ডাকে, বুঝলাম না কিছু। তোর কিছু বুঝতে হবে না, তুই এখনো ছোট, আগে বড় হ, তারপর না হয় বলবো যে কিসের জন্য ভাই ভাই বলে ডাকে আমাকে। আমি একজন ডাক্তার আর আমার যথেষ্ট জ্ঞান আছে, বল কিসের জন্য ডাকে? আরে বলবো না অন্য এক সময়, এখন বলা যাবে না। না বললে তোকে আর জোর করে কি করব? তা এখন কি বাসায় চলে যাবি নাকি পরে যাবি? এখনই চলে যাব। তুই থাকবি নাকি চলে যাবি? আমি কাল বিকাল পর্যন্ত আছি, সে আগের মতো টাইম করে। ঠিক আছে। আমি চলে আসলাম নিচে, পকেট থেকে আরেকটা চাবি বের করে গাড়িটা স্টার্ট দিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল আর বলল, ভালো করেছিস, এখন তোর আব্বু ফোন দিচ্ছে তোকে। ও আচ্ছা। আমি আমার রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে এসে দেখি ডেভিডের ফোন। হ্যালো ডেভিড, বল। ভাই, আমাকে হাইওয়ের পুলিশ ধরেছে। আমি নাকি ড্রাগস পাচার করি। তুই ফোনটা পুলিশের কাছে দে, আমি বলে দিতেছি। ঠিক আছে। এই যে ভাইয়া, এই নেন, কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কে বলতেছেন? আমি বিখ্যাত বিজনেসম্যান সাইফুল চৌধুরীর একমাত্র ছেলে মেঘ চৌধুরী বলতেছি। উনি হচ্ছেন আমার বন্ধু। আর আপনারা কি বলে ওনাকে ধরলেন যে উনি ড্রাগস পাচার করে? স্যার, আমরা ওনাকে সন্দেহ করি, তাই ধরেছি। গাড়িতে কিছু পেয়েছেন নাকি? না, গাড়িতে কিছুই পাই নাই। তাহলে ধরলেন কেন? আমি কি আপনাদের স্যারের কাছে ফোন দিব নাকি? না স্যার, বলার দরকার নেই, আমরা ওনাকে এখনই ছেড়ে দিতেছি। আর ওনার কাছে ফোনটা দিন, আমি বলে দিতেছি। এই নেন আপনার ফোন, কথা বলেন। ভাই আমাকে ছেড়ে দিচ্ছে। আচ্ছা যা, আর কোনো কিছুর যদি খবর পাস তাহলে জানাস। ভাই জানাবো। আমি নিচে এসে দেখি আমার ফুফাতো বোন চলে এসেছে। ভাইয়া ভাইয়া, আমার ড্রেস কোথায়? এই নে তোর ড্রেস। পছন্দ হয়েছে তো? পছন্দ তো হয়েছে, কিন্তু তুমি না বলেছো 4টা দেবে আমাকে, 2টা কেন? এই কালার আর নেই, তাই আনে নেই। মিথ্যা বললাম, কারণ পিচ্চি মেয়ে রেগে আবার আমাকে মাইরও দিতে পারে। ও আচ্ছা। আমি চলি। ফুপু কোথায়? আম্মু রান্না করে বলেছে তোমাকে যেতে। আমি চলে আসলাম রান্নাঘরে। ফুপু, কি রান্না করতেছ? আমি আসলে সব সময় তোর জন্য যা রান্না করি তাই করেছি। ভালো করেছো। আমি চলে আসলাম বেডরুমে। এখানে ফুপা আব্বু আর নীলুফা বসে কথা বলতেছে। আমিও চলে আসলাম ওদের সাথে আড্ডা দিতে। আড্ডা দিতে দিতে কখন যে রাত হয়ে গিয়েছে খেয়ালই নেই। রাতের খাবার খেয়ে বসে আছি, এমন সময় সৌরভের ফোন। ভাই, আপনি কোথায় আছেন? আমি তো বাসায় চলে এসেছি। কেন? না, এমনি। কাল আসবেন নাকি? যাব। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকিস। ঠিক আছে ভাই। আমি বসে আছি, এমন সময় নীলুফা আসলো আর বলল, ভাইয়া ভাইয়া, আমি তোমার সাথে ঘুমাবো। কেন? তোমার আব্বু আম্মু কি জায়গা দেয় না তোমাকে ঘুমানোর জন্য? এত ছোট খাটতে 3 জন কি ঘুমানো যায় নাকি? ও লে পিচ্ছি রে, চলো আজকে তোমাকে শিয়াল আর হাতির গল্প শোনাতে শোনাতে ঘুম পাড়িয়ে দেব, ঠিক আছে? না, শিয়াল আর হাতি শুনবো না। আচ্ছা ভাইয়া, প্রেম করে কিভাবে, আমাকে শিখাইবা? হায় আল্লাহ, এই পিচ্ছি মেয়ে কয় কি? তাকে নাকি প্রেম শিখাতে হবে? আমিও জানি না প্রেম কিভাবে করে। ও আচ্ছা, তাহলে তুমি হাতি আর শিয়ালের গল্প শোনাও। আমি নীলুফাকে নিয়ে শুয়ে পড়লাম। হাতি আর শিয়ালের গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে গিয়েছি খেয়ালই নেই। ঘুম থেকে উঠলাম সকাল 9টায়। নীলুফাও আমার সাথে সাথে উঠে গেল। গুড মর্নিং ভাইয়া। গুড মর্নিং। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রুমে এসে দেখি নীলুফা আবার ঘুমিয়ে গিয়েছে। পিচ্চি মেয়ে দেখতে এত ভালো লাগে কেন আমার? যাই হোক, আমি চলে আসলাম নিচে। এসে দেখি আম্মু আর ফুপু নাস্তা রেডি করতেছে। আম্মু, খাবার দাও। টেবিলে বস, খাবার দিচ্ছি।
আমি খাবার খেয়ে রেডি হয়ে চলে আসলাম হাসপাতালে। পুরো হাসপাতাল ঘুরে ঘুরে দেখতে লাগলাম। সব রোগী ভালো আছে, অনেকে রিলিজও নিতেছে, আবার অসুস্থরা ভর্তি হচ্ছে। এইভাবে চলতেছে হাসপাতালটা। আমি চলে আসলাম আমার কেবিনে, এসে বসে আছি। এমন সময় মেঘলা আসলো আর বলল, এই নেন কার্ড। কিসের কার্ড এটা? আমার বার্থডের ইনভাইট দিলাম আজকে। আমি হয়তো যেতে পারবো না, রাতে আমার এক কাজ আছে। না, আপনাকে যেতেই হবে, আপনি যাবেন বলে দিলাম। আচ্ছা, চেষ্টা করব। আমি আর কিছু না বলে উঠে চলে আসলাম সৌরভের কাছে। কিরে, এখন কেমন লাগতেছে? আমি মনে হয় মরে যাব রে। এটা কি ব্যান্ডেজ করেছিস? এত গরম কেন এটাতে? কালকেই তোর হাত পা একদম ঠিক হয়ে যাবে। দামি একটা জিনিস লাগিয়েছি, যাতে তাড়াতাড়ি করে ঠিক হয়ে যায়। ও আচ্ছা। আমি অনেকক্ষণ সৌরভের সাথে কথা বললাম। এমন সময় একটা ফোন এলো। পকেট থেকে ফোনটা বের করে দেখি ডেভিডের ফোন। হ্যালো ডেভিড, বল। ভাই, আজকে একটা মিশন আছে, আপনাকে যেতে হবে একা একা। আরে চিন্তা করিস না তো, আমি চলে যাব। তুই নেই তো কি হয়েছে? আমার লোক কি কম আছে নাকি? লোক তো আছে বুঝলাম, আপনাকে একা কিভাবে যেতে দেই? তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা, তুই লাইভ দেখিস আমাদের, তবুও চিন্তা করিস না। তা কোন জায়গায় আর কি পাচার করা হবে? মেয়ে পাচার করা হবে, আর কিছু অস্ত্র পাচার করা হবে মেঘলা নদী দিয়ে। ও আচ্ছা, তাহলে তো আরো সহজ হয়ে গেল। এই নদী ছোট, আর সাঁতরে নদী পার হওয়া যায়। আমি ফোন কেটে দিলাম। ফোন কেটে দিয়ে বসে আছি। তখন সৌরভ বলল, ভাই ডেভিড কি বলল? আজকে মিশন আছে, তাই যেতে হবে বলছে। ও আচ্ছা। আমি কথা বলতেছি, এমন সময় দরজায় কে যেন নক করলো। আমি তাকিয়ে দেখি সৌরভের গার্লফ্রেন্ড শিমু। ডাক্তার, আসতে পারি? আসেন। আপনি কে, আর এইখানে কি করেন? উনি হচ্ছে আমার বয়ফ্রেন্ড। আমি কি আসতে পারি না? আসতে পারেন, বাধা নেই। আচ্ছা সৌরভ, তোরা কথা বল, আমি যাই এখন। আপনি কোথায় যাবেন? আপনি এইখানেই থাকেন, ওনার কথা শুনেন। আমি তোদের কথা শুনে কি করব? তোরাই কথা বল। সৌরভ, তুমি কি ডাক্তারকে চিনো? চিনি। তা কি বলবেন? ওনার সামনেই বলেন, উনি আমার বড় ভাই। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি চাই নাই এমনটা করতে, আর বাজে কাজ ছেড়ে দিব। প্লিজ আমাকে মাফ করে দাও। না, মাফ করব না। আগে বলো, তুমি এই কাজ কতদিন ধরে করতেছো, আর কত মেয়ে পাচার করেছো বিদেশে? আরো গত 1 বছর ধরে কাজ করতেছি, অনেক মেয়ে পাচার করছি। এটা করলে বড় অঙ্কের টাকা পেতাম। তোমার টাকার উপর এত লোভ বেড়ে গেছে? আগে জানলে আমি কখনো তোমার সাথে সম্পর্ক করতাম না। আমার টাকা পয়সার কোনো দরকার নেই, তবুও তুমি আমাকে ছেড়ো না। তুমি চলে যাও, তোমাকে দেখতে ইচ্ছে করতেছে না। সৌরভ, ভাবি তো মাফ চাইতেছে, ক্ষমা করে দে, তাহলেই তো ভালো হয়। কিভাবে ক্ষমা করব ভাই? এত মেয়েদের পাচার করেছে, কেউ ধর্ষণ হচ্ছে, কেউ বাজে নেশা করতেছে, কেউ খারাপ কাজে লিপ্ত হচ্ছে। আমি কিভাবে আমাকে ক্ষমা করব? তা ভাবতেও লজ্জা করছে আমার। থাক, ভাবি তো বলতেছে আর করবে না এমন। আর তুই মাফ করে দে, আবার আপন করে নে ভাবিকে। ভাই, আপনার কথাই শুধু মানলাম, না হলে মানতাম না। আচ্ছা সৌরভ, আমি তো জানি তোমরা দুজন ভাই বোন, তাহলে উনি কোথা থেকে আসলো? এটা তোমার না জানলেও চলবে। এখন বাসায় চলে যাও, কাল আইসো। আমি একবারে চলে এসেছি তোমার কাছে, আর কখনো আমার বাড়িতে ফিরে যাব না। তুমি যা খুশি বলো। আচ্ছা, যাইও না। আমি চলে আসলাম বাইরে। সন্ধ্যায় মিশনে চলে আসলাম, কারণ ডেভিড নেই। আমাদের সাথে ডেভিড থাকলে সে এইসব খেয়াল রাখতো, কাকে কোন জায়গায় দিবে, কে ভালো স্নাইপার চালাতে পারে, সবকিছু জানেই ডেভিড। গাইস, সবাই শোনো, আমি তো জানি না কে কেমন পিস্তল চালাতে পারো। এইদিকে আসো, আমি তোমাদের 4টা টিম করে দেই। ভাই দেন, ভালো হবে। আমি 4টা দল বানালাম, সবাইকে বুঝিয়ে দিলাম কে কোন জায়গায় থাকবে। প্রতিটা দলে 2-3টা করে স্নাইপার শুটার দিয়েছে। আমি চলে আসলাম, আমার গাছের নিচে বসে আছে। কিছুক্ষণ পর দূরবীক্ষণ যন্ত্রটা দিয়ে দেখি ওরা আসতেছে। আমি সবাইকে ইশারায় বলে দিলাম যাতে রেডি থাকে।
ওরা আসতেই আমরা গুলি করা শুরু করলাম। ওদের কিছুই হলো না। যাই হোক, আমি বেশি দেরি না করে চলে আসলাম। আস্তে আস্তে দেখতে লাগলাম কোনো মানুষ আছে নাকি। এমন সময় সামনের দিকে ভালো করে তাকিয়ে দেখি শিমু ওদের সাথে আছে। আমি সাথে সাথে ফোন দিলাম সৌরভকে। কিরে, তোর গার্লফ্রেন্ড আবার সেই কাজ শুরু করেছে? এখন কি করব বল? ভাই আপনার যা খুশি করেন, আমি আর বাধা দিব না। আচ্ছা, ওর ব্যবস্থা তুই তোর নিজের হাতে করবি, আমি কিছু করব না। ঠিক আছে ভাই। আমি ফোন কেটে আবার মিশনে মনোযোগ দিলাম। প্রায় 30 মিনিটেই মিশনটা শেষ। শিমুর পায়ে একটা গুলি করেছে যাতে পালিয়ে কোথাও যেতে না পারে। আমি শিমুর কাছে গিয়ে বললাম, কি ব্যাপার মিস শিমু, এখন আপনি কোথায় যাবেন? এর জন্যই তো আপনি সৌরভকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছিলেন, তাই না? কে আপনি, আর এসব কি করে জানেন? আপনার পরিচয় দেন। আমার পরিচয় জানতে হবে না। সৌরভ আপনার কি অবস্থা করে আল্লাহ ভালো জানে। আমি কিন্তু কিছু করব না। এই, তোরা সবাইকে গাড়িতে ওঠা, আমি এইটাকে নিয়ে আসতেছি। ঠিক আছে ভাই, আমরা সবাই ওদেরকে গাড়িতে তুলছি, না হলে কেউ পালিয়ে যেতে পারে। ঠিক আছে, তোল। ওরা সবাই সবাইকে গাড়িতে তুলতে থাকলো। আমিও ওদের সাথে সাহায্য করতেছি। সবাইকে নিয়ে চলে আসলাম আমাদের ডেরায়। কিরে, এইখানে কি কেউ এসেছিল নাকি? এমন হয়ে আছে কেন সবকিছু? মনে হয়েছিল এসেছিল, না হলে কি এখানে এমন অবস্থা হতো? আমি তাড়াতাড়ি করে চলে আসলাম আমার কেবিনে। সিসি ক্যামেরায় দেখতে লাগলাম কে এসেছিল, কিন্তু কোনো ক্লুই পেলাম না। আমি বাইরে এসে বললাম, কিরে, আমার রুমের লক তো সৌরভ আর ডেভিড ছাড়া কেউই জানে না, তাহলে এমন হলো কেন? আমরা কিছু জানি না। আচ্ছা, সবাইকে জেলে রেখে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নে, অনেক রাত হয়েছে তো। ভাইয়া, আপনিও ফ্রেশ হয়ে নেন। না, আমি এখন বাসায় চলে যাব, কাল আসবো। ভাই, কিছু খেয়ে যান, অনেক রাত তো হয়েছে। না, বাসায় যেয়েই খেতে পারবো। এই বলে চলে আসলাম বাইরে। গাড়িটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু, তুমি কি ঘুমাও না নাকি? তোর জন্য জেগে থাকি, আর এত রাতে তুই কোথায় থেকে আসিস? এইখান থেকে আম্মু একটা কাজ করে, তো রাতে ওইখানে সময় দিতে হয়। ও আচ্ছা, যা ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিস, তোর রুমে খাবার দিয়ে এসছি। ঠিক আছে। আমি আমার রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়লাম। এমন সময় ডেভিডের ফোন। হ্যালো ডেভিড, বল। ভাই, আপনি কি চলে এসেছেন ডেরা থেকে? কেন? ডেরায় 60 লক্ষ টাকা ছিল, মনে নাই আপনাকে বলতে? কাল তো আবার যাব, পরে নিয়ে আসবো না। ঠিক আছে, তাহলে এখন ঘুমান, বিরক্ত করলাম। আরে না, বিরক্ত করার কি আছে। আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে সকাল 11টায় ফ্রেশ হয়ে নাস্তা করে হাসপাতালে চলে আসলাম। আজ তেমন কাজ নেই। চলে আসলাম ডেরায়। এসে দেখি সবাই খাওয়া দাওয়া করতেছে। কিরে, এখন খাওয়া দাওয়া করতেছিস কেন? ভাই, মাত্র উঠলাম, ফ্রেশ হয়ে খাবার খেতে বসলাম, আপনাকেও দিব নাকি? না, আমি খেয়েই এসেছি। এই বলে আমি চলে আসলাম আমার রুমে। এসে দেখি একটা কালো ব্যাগ রাখা। ব্যাগটা খুলতেই কেমন যেন আওয়াজ বাজতে লাগলো। আমি আস্তে আস্তে ব্যাগটা খুলে দেখি বোম রাখা, আর 10 মিনিট আছে ফুটে যাবে। আমি ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম নদীর পাড়ে। ব্যাগটা খুলে বোমটা ফেলে দিলাম পানিতে। পড়ার সাথে সাথেই ফেটে গেল। ব্রিজের উপরে পানি উঠে গিয়েছে। যাক, বাঁচা গেল। আমি ডেভিডকে ফোন দিলাম। কিরে, তুই কি আমার রুমে বোম রেখেছিলি কালো ব্যাগে? না তো ভাই, আমি তো লাল একটা ব্যাগে আপনার ডয়ারে টাকা দিয়ে এসেছিলাম। কালো ব্যাগ কোথা থেকে আসলো? আচ্ছা রাখি, পরে কথা বলবো আবার। আমি ফোনটা কাটতেই আম্মু ফোন দিল। হ্যালো আম্মু, বলো। কোথায় আছিস রে? এই তো রাস্তায়। কেন? তোর আব্বু কেমন যেন করছে, একটু তাড়াতাড়ি আসবি। আমি এখনই আসতেছি। এই বলে গাড়িটা স্টার্ট দিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু, আব্বু কোথায়? তোর আব্বু রুমে যা, গিয়ে দেখ। আমি দৌড়ে চলে আসলাম রুমে। এসে দেখি আব্বু শুয়ে আছে। আব্বু, কি হয়েছে তোমার? তেমন কিছু হয় নাই, ওষুধ খাইনি তো, তাই এমন হয়েছে একটু। আমি আব্বুকে চেক আপ করে বললাম যে ঠিকমতো ঔষধ খেতে হবে, নাহলে তো এমনই হবে।
খাবো তো, একটা বিয়ে করে নে, নাতি নাতির মুখটা অন্তত দেখে মরি। আব্বু, এমন কথা বলো কেন? আর কখনো এমন কথা বলবে না। আচ্ছা, তোমরা মেয়ে খোঁজো, তোমরা যাকে পছন্দ করবে তাকেই বিয়ে করব। আমার বন্ধুর একটা মেয়ে আছে, তার সাথে তোর বিয়ে ঠিক করব। তোমাদের যদি পছন্দ থাকে তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। তাহলে কবে বিয়ে ঠিক করব বল? আর 3 মাস বা 4 মাস পর একটা কাজ আছে, সেটা শেষ করি, তারপর না হয় বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, মেয়েটার সাথে কথা বলবি নাকি? না, এখন কথা বলবো না, পরে না হয় একদিন কথা বলবো। আচ্ছা ঠিক আছে, এই নে নাম্বারটা রাখ। আমি নাম্বারটা নিয়ে চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে এসে দেখি আম্মু বসে আছে। আম্মু, তুমি আমার রুমে? আমি কি আসতে পারি নাকি? আরে আসতে পারবে না কেন? অবশ্যই আসতে পারবে, আমি কি মানা করেছি নাকি? আচ্ছা যাই হোক, তুই নাকি বিয়ে করতে রাজি হয়েছিস? তোমাদের কষ্ট আর দেখতে পারবো না, তাই রাজি হয়ে গেছি। মেয়েটার সাথে দেখা করে নে। না আম্মু, এখন খুব বিজি আছি, পরে না হয় একদিন দেখা করবো না। আমি টেবিলে ছবি রেখে গেলাম, দেখে নিস। আর খাবার খেয়ে যা, খাবার রেডি করছি। আমি নিচে চলে আসলাম। নিচে এসে খাওয়া দাওয়া করে আবার রুমে চলে আসলাম। কিছুক্ষণ ঘুমিয়ে বিকেল 5টার দিকে রওনা দিলাম ডেরার উদ্দেশ্যে। এসে দেখি সবাই গল্প করতেছে, আমিও তাদের সাথে গল্প করতে বসলাম। গল্প করতে করতে কখন যে রাত হয়ে আসলো খেয়ালে নেই। আমি আবার রুমে এসে ব্যাগটা নিয়ে সবাইকে কিছু টাকা দিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু, এই নাও, টাকাগুলো তুমি রেখে দাও, আর তোমাদের বৌমাকে কি জানি কিনে দিবে, কিনে দিও। পরে আর ঝামেলা করতে পারবো না কিন্তু, যে আমি তোমাদের কিছু দেই নাই। আচ্ছা, আর কিছু চাইবে না আমার কাছে, আমি কিন্তু সব দিয়ে দিয়েছি। আমি তো বলেছিলাম এখন দেখা করব না। এখন দেখা করে কি করব? সেটা পরে দেখা যাবে। তোর সাথে মেয়েটা দেখা করবে কালকে বিকেলে। ঠিক আছে। আমি আমার রুমে চলে আসলাম, কম্পিউটারে কিছু কাজ করলাম। কাজ করে চলে আসলাম নিচে। এসে দেখি আম্মু আব্বু কি যেন বলা বলি করতেছে। আমি যেতেই আব্বু বলল, মেঘি এলাকার কমিশনারকে মেরে ফেলেছে, জানিস নাকি? না তো আব্বু, কে মেরেছে আর কেন মেরেছে? সে নাকি অবৈধ কাজ করে, তাই মাফিয়ার লোকেরা মেরে ফেলেছে। ও আচ্ছা, তা তুমি কোথা থেকে শুনলে যে মেরে ফেলেছে কমিশনারকে? ওই তো খবরে বলতাছে, দেখ। আমি খবর শুনতে লাগলাম। খবর থেকে যা বুঝলাম, আমার গ্যাংয়ের লোকেরাই মেরেছে কমিশনারকে। আচ্ছা যাই হোক, আম্মু খাবার রেডি করো, এখন ঘুমাবো, কালকে আবার একটু হসপিটালেও যেতে হবে, কাজ আছে। তুই টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। আমি খাবার টেবিলে বসে পড়লাম। আব্বু, আমি, আম্মু খাবার খাচ্ছি। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। মেয়ে, গিয়ে দরজাটা খুলে দে। আমি দরজা খুলেই দেখতে লাগলাম একটা বোরকা পরা মেয়ে দাঁড়িয়ে আছে। আম্মু, কে যেন এসেছে, একটু দেখে যাও তো। আসতেছি। আমি খাবার টেবিলে বসে পড়লাম। আম্মু মেয়েটাকে ঘরে নিয়ে আসলো আর বলল, মেঘলা, উনি হয়েছে তোমার শ্বশুর, আর এইটা তোমার বর। আমি আম্মুর কথা শুনে গলার ভাত আটকে গেল। মেয়েটা এসে আমাকে পানি দিয়ে বলল, ঠিক আছেন তো? ঠিক আছে। আমি খাবার খেয়ে চলে আসলাম আমার রুমে। তাড়াতাড়ি করেই শুয়ে পড়লাম। কি করব? আর চোখটা বন্ধ হতেই কে যেন আমাকে ডাকতে লাগলো। আমি তাকিয়ে দেখি মেয়েটা। কি ব্যাপার, আপনি এখনো বোরকা পরে আছেন কেন? আর আপনি আমার রুমে কি করেন? কিছু করি না, আপনাকে দেখতে আসলাম মন ভরে। এখন দেখা লাগবে না, কাল দেখেন। কাল আবার হাসপাতালে যেতে হবে। ও আচ্ছা, তো ঘুমান। মেঘলা চলে গেল। আমি উঠে দরজাটা লাগিয়ে দিলাম, যাতে আর রুমে না আসতে পারে কেউ। সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম হাসপাতালে। সারাদিন হাসপাতাল থেকে সন্ধ্যায় বাসায় আসতেই ডেভিডের ফোন। হ্যালো ডেভিড, বল। ভাই, আমি চলে এসেছি কাল রাতে, বড় একটা মিশন আছে, ওইখানে যেতে হবে। ও আচ্ছা, ভালো করেছিস। আমি তোকে ফোন দিতাম আজকে। সৌরভের কি অবস্থা এখন? ভালো হয়ে গেছে, এখন আমার সাথে আমাদের বাসায় এসেছে। ও আচ্ছা। আমি আরো কিছুক্ষণ কথা বলে চলে আসলাম আমার রুমে। আমি আর সৌরভ ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে।
এসে দেখি সবাই বসে আছে। মেঘলা, তুমি এখনো বোরকা পরে বসে আছো কেন? এমনি। আম্মু, আমাদের খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। খাবার টেবিলে বস, খাবার দিচ্ছি। আমরা খাবার খেয়ে চলে আসলাম আমাদের রুমে। সৌরভ, তুই খাটে ঘুমা, আমি সোফায় ঘুমাচ্ছি। দুইজন এই খাটে ঘুমানো যাবে, সোফায় ঘুমাতে হবে না। আচ্ছা যা, আজ তোর সাথেই ঘুমাবো। আমি আর সৌরভ ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম সকাল 11টায়। ফোনটা হাতে নিয়ে দেখি ডেভিডের অনেকগুলো মিস কল। আমি ডেভিডকে ফোন দিলাম। কিরে ডেভিড, এতগুলো মিস কল দিলি যে? ভাই, আপনার রুমের সিকিউরিটি পাসওয়ার্ড কি বদলাইছেন? RS 147। এখন কি আসবেন নাকি? না, এখন আর যাব না, একেবারে রাতে যাব মিশনে। আচ্ছা আসেন, আর কিছু অস্ত্র আনতে হবে, আমাদের কাছে বুলেট আর অস্ত্র কম। আমি ফোন দিয়ে বলে দিতেছি অস্ত্র আর বুলেট পাঠিয়ে দিতে, আর 25 জন স্নাইপার শুটার আর 20 জন রাইফেল, সব মিলিয়ে মোট 50 বা 60 জন নেবি। এটা অনেক বড় মিশন, কিন্তু এটা মিস করা যাবেই না। আর এইটা সাকসেস হলেই সবাইকে একটা খুশির খবর দেব। কি খুশির খবর ভাই? আগে হোক, এরপর না হয় বলবো। ঠিক আছে। আমরা সকালে খাওয়া দাওয়া করে হাসপাতালে চলে আসলাম। কি ব্যাপার, মেঘলা কয়েকদিন ধরে আসতেছে না কেন? মেঘলাকে ফোন দিলাম। হ্যালো মেঘলা। বলেন ডাক্তার। আপনি কোথায়? আজকে অনেকদিন ধরে আসতেছেন না। আমি একটু কাজে গ্রামে এসেছি, তাই আসতে পারবো না কিছুদিন। ও আচ্ছা, এখন রাখি, কয়েকটা রোগী আছে, ওদের দেখতে হবে। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে রোগীগুলোকে দেখতে লাগলাম। দেখা শেষ হতেই রৌদ্র আসলো। কিরে, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তা খাওয়া দাওয়া করেছিস নাকি দুপুরে? না, তোর সাথে করব, তাই চলে এসেছি। ও আচ্ছা, তো চল দুজনে ভালো একটা রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে আসি। চল। আমরা চলে আসলাম RS নামকরা রেস্টুরেন্টে। আমরা গিয়ে বসতেই ওয়েটার আসলো আর বলল, স্যার আপনি এখানে? কাকে স্যার বলতেছেন? আর আপনাকে তো চিনলাম না। স্যার আপনি আপনার রেস্টুরেন্টে এসে বসে এই সব কথা বলতেছেন? ওয়েট, আমি ম্যানেজারকে ডেকে আনতেছি। ঠিক আছে, যান। ওয়েটার চলে গেল। আমি আর রুদ্র বসে আছি। কিছুক্ষণ পর ম্যানেজার আসলো। আমি চোখের ইশারায় সব বুঝিয়ে দিলাম। তখন ম্যানেজার বলল, আরে ওটা আমাদের স্যার না, উনি হচ্ছেন একজন ডাক্তার। আমি ওনার কাছ থেকে চিকিৎসা করিয়েছি। ওনাদের কি লাগবে? খাবার দাও। ঠিক আছে স্যার। ওয়েটার মাথা চুলকাতে চুলকাতে চলে গেল খাবার আনতে। কিরে রুদ্র, কি ভাবতেছিস? কি আর ভাববো, ভাবতেছি লোকটা যা বললো সত্যি কিনা। আরে তুই ওকে পাগল হয়ে গেছিস নাকি যে আমি এত বড় রেস্টুরেন্টের মালিক হব? পাগল হব কেন, তোর কাছে টাকা আছে, হতেই তো পারবি। আরে না, আমি এত বড় রেস্টুরেন্টের মালিক না, আমরা কথা বলতেছি। এমন সময় ওয়েটার খাবার নিয়ে আসলো। আমরা দুজন খাবার খাওয়া শুরু করলাম। খাবার খেয়ে বিল দিয়ে চলে আসলাম নদীর পাড়ে। আচ্ছা রুদ্র, তুই কবে বিয়ে করতেছিস? তুই আগে বিয়েটা কর, এরপর করব। আচ্ছা, দেখা যাবে। রাতে চলে আসলাম আমার ডেরায়। এসে দেখি সবাই রেডি হয়ে বসে আছে। কিরে, এখনই চলে যাবে নাকি? না ভাই, একটু পর যাব। ওদের ঠিক নাই, যে কোনো সময় ওরা মেয়ে পাচার করতে পারে। ও আচ্ছা। আমি আর সৌরভ রেডি হয়ে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া শেষ হতেই চলে আসলাম মিশনে। এসে দেখি ওরাও চলে এসেছে। আমরা বেশি কিছু না ভেবে গুলি চালাতে লাগলাম। আমাদের আচমকা গুলি চালানো দেখে ওদের অনেক মানুষই মারা গিয়েছে। সবাই লুকিয়ে লুকিয়ে গুলি করতেছে। ডেভিড, তুই এই দিকটা সামলা, আমি ভিতরে গিয়ে ডনকে ধরে আনি। ভাই আমিও আসি আপনার সাথে। না, আমার সাথে আসতে হবে না কারো, তুই এই দিকটা সামলা। এই বলে আমি আস্তে আস্তে গাড়ির নিচে চলে আসলাম। যাক, গাড়ির নিচে এসেও ভালো হলো, কারণ গুলি করতে পারছি। হঠাৎ মনে হলো গাড়িটা স্টার্ট দিচ্ছে কেউ, তাই আমি তাড়াতাড়ি করে গাড়িটা পাংচার করে দেই, যাতে আর যেতে না পারে। সামনে তাকিয়ে দেখি ডন দাঁড়িয়ে আছে। আমি তার দুই পায়ে দুইটা গুলি করতেই সে হাঁটু গেড়ে বসে পড়ল।
আমি তাড়াতাড়ি করে গাড়ির নিচ থেকে বের হয়ে আগে ডনকে ধরলাম, কারণ এখন যদি ওর মৃত্যু হয় তাহলে আমি অনেক অসুবিধায় পড়ে যাব। সামনে তাকিয়ে দেখি কোনো মানুষ নেই, মনে হয় সব মরে গিয়েছে। আমি চলে আসলাম গাড়িতে। ডেভিড, সৌরভ আর আমার সাথীরা সবাইও আসতেছে। কিরে ডেভিড, 2 ঘন্টায় তো খেলা শেষ। আমি তো ভেবেছিলাম অনেক দেরি হবে। ভাই, আমিও তাই ভেবেছিলাম। তো ওই লোকগুলোকে কি করব? ওদেরকে নিতে আসতেছে পুলিশ। চল আমরা আমাদের ডেরায় চলে যাই, বাকিটা কাল দেখা যাবে। আচ্ছা চলেন। আমরা সবাই ডেরায় চলে আসলাম। ডেরায় এসে দেখি অনেক পুলিশ এইখানে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই বলল, আপনি ওই কি আরএস মাফিয়ার লিডার? কেন? আর আপনারা এই জায়গার হদিস পেলেন কোথা থেকে? ভিতরে প্রধানমন্ত্রী বসে আছে, আপনার জন্য অপেক্ষা করতেছে। এই ডেভিড, এইটাকে নিয়ে ওর পায়ের 2টা বুলেট খুলে আমাদের কাছে নিয়ে আয়। আচ্ছা ভাই। আমি চলে আসলাম ভিতরে। এসে দেখি প্রধানমন্ত্রী বসে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো মেঘ? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিশন কি কমপ্লিট করে এসেছো? কেন? একটু টিভির দিকে দেখো তো, কোনো এক রিপোর্টার তোমাদের এই ভিডিওটা করেছে। আমি ভালো করে তাকিয়ে দেখি এইটা কোনো টিভি চ্যানেল না, এটা হচ্ছে এমনিতেই একটা লোক চালায় ফেসবুক আর ইউটিউবে। আমি আমার ল্যাপটপটা নিয়ে ওর ফেসবুক আইডি আর ইউটিউব চ্যানেল আমার কাছে নিয়ে আসলাম, আর একটা ফোন নাম্বার দিয়ে দিলাম ওর ইমেইলে, যাতে ফোন দিতে পারে আমাকে। কিছুক্ষণ পর ফোনটা বাজতে লাগলো। আমি রিসিভ করতেই লোকটা বলল, বাবা ভাই প্লিজ আমার ইউটিউব আর ফেসবুক পেজটা ফিরিয়ে দেন, অনেক কষ্ট করে এইটুকু এসেছিস ভালো করেছিস। আমাদের ভিডিও করলি কেন? আর তুই জানলি কি করে ওইখানে মিশন হবে? ভাই আমি জানতাম না ওইখানে যে মিশন হবে। আমি তো গিয়েছিলাম একটা পার্সেল আনতে, পরে দেখি গুলির শব্দ, তাই আমি ভিডিও করে আপলোড করেছি। এখনই ভিডিও কাট, না হলে তোর 2টাই গেছে, মনে রাখিস। ভাই কেটে দিছি, আর কখনো এমন হবে না, প্লিজ ফিরিয়ে দেন আমার সবকিছু। দেখ তোর সবকিছু আগের মতোই আছে, ফিরিয়ে দিলাম। ধন্যবাদ ভাই। আমি ফোনটা কেটে দিলাম আর প্রধানমন্ত্রীকে বললাম, এখন আমার জিনিসটা আমাকে দেন। কাল সকাল টিভি চ্যানেলের সামনে ওর মুখোশ করে দিব, তারপর দিব তোমার উপহার। ঠিক আছে, আর আমার এই 2জনকে একটা রাস্তা করে দিতে হবে। আমি চাই ওরাও আমার দলকে আরো ভালো করুক। ওদেরকেও পুরস্কার দেওয়া হবে। কাল সকাল 10টায় চলে আসবে পার্টি অফিসে, তোমার সব লোকদের নিয়ে। ঠিক আছে। প্রধানমন্ত্রী চলে গেল। আমিও চলে আসলাম ডেভিডের কাছে। ডেভিড, কাল তোদের পুরস্কার দেওয়া হবে। কিসের পুরস্কার ভাই? তোরা যে এতদিন আমার সাথে কাজ করে এসেছিস সেই পুরস্কার। ও আচ্ছা, এখন কি বাসায় যাবেন নাকি ওর ব্যবস্থা করবেন? আগে ওর ব্যবস্থা করব, সকালে বাসায় যাব। আমি চেয়ার টেনে ডনের সামনে বসলাম। কিরে, বাংলাদেশে এসে ভেবেছিস আরএস গ্যাংস্টার থাকতেই তুই মেয়ে নিয়ে পালিয়ে যাবি? তা কি করে হয়? এইসব বলতেছি আর একটা করে পায়ের আঙুল কাটতেছে। ভাই প্লিজ আমাকে ছেড়ে দেন, খুব কষ্ট হচ্ছে আমার, প্লিজ ভাই, মরে যাচ্ছি মনে হয়। তুই মরে গেলে আমার কিছুই যায় আসে না, তুই মরে যা, ভালো হবে। প্রধানমন্ত্রী তো দেখেই গিয়েছে, আর কাল তোর মুখোশ খোলা হবে। তুই বাহিরের দেশ থেকে এসে বাংলাদেশ থেকে মেয়ে নিয়ে যাস, তোর কত বড় সাহস! এই বলে আর একটা আঙুল কেটে ফেললাম। এক পায়ের সবগুলো আঙুল কেটে ফেললাম। আর কখনো কেউ আসবে না বাংলাদেশের মেয়েকে নিয়ে যেতে। আমি চলে আসলাম আমার বাসায়। সকাল হয়ে গিয়েছে। কলিং বেল দিতেই মেঘলা এসে দরজা খুলে দিল। কি ব্যাপার? হেই, তুমি কি বোরকা খুলবে না? বোরকা খুলে কি করব? আপনি দেখবেন নাকি আমার মুখ? আমি কি বলছি নাকি যে আপনার মুখ দেখবো আমি? তো বোরকা খোলার কথা বলেন কেন? আপনার গরম লাগে না এই বোরকায়? না, আমার গরম লাগে না। আর সারা রাত কোথায় ছিলেন আপনি? বন্ধুদের সাথে। কেন? এমনি বিয়েটা হোক, এরপর থাকাবো বন্ধুদের সাথে। ও আচ্ছা, তাই নাকি? আমি আস্তে আস্তে মেঘলার দিকে এগোচ্ছি। হঠাৎ আম্মু বলল, কিরে মেয়ে, কখন আসলি? আম্মুর কণ্ঠ শুনে মেঘলাকে পাশ কাটিয়ে চলে আসলাম আম্মুর কাছে।
এই তো এখনই আসলাম আম্মু। আচ্ছা, আর কতদিন বাইরে থাকবি? বিয়ের পর তো আর বাইরে যেতে পারবো না, তাই এখন যাব। আচ্ছা যাস, যা ফ্রেশ হয়ে আয়, তোর জন্য রুটি বানিয়েছি। এখন আবার রুটি বানাতে গেলে কেন? আমি বাইরে থেকে খেয়ে নিতাম। আমি বানাই নাই, মেঘলা বানিয়েছে। আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসতেই মেঘলা আমার প্লেটে রুটি দিল। আমি রুটির সাইজ থেকে ফিক করে হেসে দিলাম। আমার হাসি দেখে আম্মুও হাসতেছে। তখন মেঘলা বলল, কি ব্যাপার, তোমরা হাসছো কেন? এমনিই হাসতেছি। তা তোমার রুটি কি ইন্ডিয়া থেকে বর্ডার গেছে নাকি? কেন, রুটি ইন্ডিয়া থেকে বর্ডার যাবে কেন? তো রুটির সাইজ এমন হয়েছে কেন? এইখানে পুরো একদম লম্বা, আবার এইখানে কিছুই নাই। এইভাবে কেউ রুটি বানায় নাকি? আমি যেটুকু পেরেছি ওইটাই খান, এত বেশি খাইতে হবে না। আচ্ছা বাবা, আচ্ছা ডাল দেন এখন। এই নেন। আমি রুটি আর ডাল মুখে দিতেই মনে হলো লবণের জায়গায় চিনি দিয়েছে সব কিছুতেই। ও আখথু! কিরে, কি হয়েছে? এমন করছিস কেন? লবণের জায়গায় চিনি দিয়েছে, খেয়ে দেখো। আম্মু খেয়েই বলল, দিচ্ছি তো, কি হয়েছে? মেয়েটা যে রান্না করতে পারছে তাই যথেষ্ট। যা বাইরে থেকে খেয়ে আয়, আমি রান্না বসাচ্ছি। হইছে, আর রান্না বসাতে হবে না, আমি খাবার আনতেছি। আচ্ছা যা। আমি বাজারে চলে আসলাম, রুটি আর ভাজি নিয়ে বাসায় চলে আসলাম। খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় দেখি উপর থেকে কি যেন নামতেছে। আমি ভালো করে তাকিয়ে দেখি এটা তো মেঘলা, আমার সাথে যে কাজ করে। কি ব্যাপার, চমকে গেলেন যে? তুমি এইখানে কেন? তো কে থাকবে, আমার সাথে বিয়ে ঠিক হয়েছে তোমার। আমি কিছু বলতে যাব, এমন সময় ফোনটা বেজে উঠল। আমি তাকিয়ে দেখি প্রধানমন্ত্রী ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেঘ, তোমার জন্য বসে আছি, সবাই তো এখনো আসলি না। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 10টা বেজে গেছে। আসতেছি, 10 মিনিট লাগবে আসতে। আচ্ছা আসো। আমি কিছু না বলেই চলে আসলাম বাহিরে। গাড়িটা নিয়ে পার্টি অফিসের দিকে রওনা দিলাম। সৌরভ আর ডেভিডকেও বলে দিলাম আসতে। আমি গিয়ে দেখি ওরা চলে এসেছে। কিরে, তোরা আমার আগে কিভাবে আসলি? আমরা কাছেই ছিলাম, তাই তাড়াতাড়ি চলে এসেছি। ও আচ্ছা, চল তাহলে। চলেন। আমি চলে আসলাম পার্টি অফিসের ভিতরে। সবাই আমার জন্য অপেক্ষা করতেছে। সরি গাইস, আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছে। এই নাও, তুমি কিছু কথা বলো। আর এখন সব লাইভ হচ্ছে সমস্ত টিভি চ্যানেলে। তারপর আমি মাইকটা হাতে নিয়ে বলতে থাকলাম। আমাকে হয়তো অনেকেই চিনেন, আমি একজন ডক্টর। অনেকে আমাকে চিনে গরিবের বন্ধু বলে। আমি আজকে এসেছি একটা কারণে। আজ 10 বছর চলছে আমি আরএস গ্যাংস্টারের লিডার হয়ে কাজ করতেছি। গতকাল রাতে আমি একটা বড় মিশনে ছিলাম। আমি ভাবতেও পারিনি যে খুব সহজে আমরা বিজয়ী হয়ে যাব। এই হচ্ছে সৌরভ, আর এই হচ্ছে ডেভিড। ডেভিডের আসল নাম হচ্ছে সাগর। আমি ডেভিড বলেই ডাকি সবসময়। আমার বিপদের বন্ধু হচ্ছে আমার এই লোকগুলো, অনেক সাহায্য করেছে আমাকে। তাই আজ আপনাদের সাথে দেখা করতে পেরেছি। আমি আর কিছুই বলবো না, এইটুকুই বললাম। আরও অনেক কিছুই বলার ছিল, আবার না হয় অন্য একদিন বলবো। এই নাও মেঘ, তোমার পুরস্কার। এইটা তোমার সারা জীবন খেয়েও শেষ করতে পারবে না। আর ডেভিড, সৌরভ, তোমাদের ছোট করে এই জিনিসগুলো দিলাম, আর বাকি সবাই এগুলো নিয়ে নাও। আমি চাচ্ছিলাম আমার এই দুজন বন্ধুকে আমার গ্যাংয়ের লিডার বানিয়ে দিতে। এখন আপনারা কি বলেন? হ্যাঁ, আমরা তোমাকে দেখতে চাই গ্যাংস্টার হিসাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি বলেন? মেঘ, সবাই যখন চাইতেছে তুমি থাকো। আর সৌরভ, ডেভিড, তোমাদের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। এই বছর তো শেষ হয়ে আসছে, অর্থমন্ত্রী রিটায়ার নেবেন। মেঘ, তুমি কাকে অর্থমন্ত্রী বানাবে এই দুজনের কাছ থেকে? সৌরভ, তুমি কি বলো? ভাই, আমি তো বেশি লেখাপড়া করি নাই, সাগর ভাইকেই অর্থমন্ত্রী বানিয়ে দেন। ডেভিড, তুমি জানুয়ারি মাস থেকে অর্থমন্ত্রী হবে। সৌরভ, তুমি মেঘের ডান হাত হিসাবে থাকো। যখন একটা সিট খালি হবে তখন তোমাকে সে সিটে বসিয়ে দিব। ঠিক আছে। আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে সবাই বসে আছি। তখন প্রধানমন্ত্রী বলল, মেঘ, তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে? সামনের মাসে 10 তারিখে।
ও আচ্ছা, তোমার আব্বুর সাথে কথা হয়েছে গতকাল রাত্রে। উনি বলেছে তোমার নাকি বিয়ে। ও আচ্ছা। আমি আরও কিছুক্ষণ কথা বলে সবাইকে নিয়ে চলে আসলাম ডেরায়। আচ্ছা, তোমরা সবাই খুশি হয়েছে তো নাকি? ভাই, সবাই খুশি হয়েছি, কারণ প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা উপহার পেয়েছি। ডেভিড তো অর্থমন্ত্রী হয়ে যাবে, এখন খোঁজখবর দিবে কে আমাদের? ভাই, অর্থমন্ত্রী হয়েছে তো কি হয়েছে? আমি যখন আপনার গ্যাংয়ের সাথে কাজ করেছি, অর্থমন্ত্রী হওয়ার পরও আপনার সাথে কাজ করে যাব। তাহলে তো ভালোই হলো। দেখতে দেখতে কেটে গেল আরও 1টি মাস। রুমে শুয়ে আছি, এমন সময় আম্মু এসে বলল, কিরে মেঘ, হাসপাতালে যাবি না নাকি? না আম্মু, আজকে হাসপাতালে যাব না, কাল যাব। তাহলে চল বিয়ের কেনাকাটা করে ফেলি গিয়ে। বিকালে যাব না, এখন যেতে পারবো না। আচ্ছা, তোর যেটা ইচ্ছা। আমি শুয়ে আছি, এমন সময় মেঘলার ফোন কল। হ্যালো মেঘলা, বলো। কি করো এখন? কিছু করি না, তুমি কি করো? শুয়ে আছি। আজকে কি বিয়ের কেনাকাটা করতে যাবে? আজকে যাব। তুমি বিকেলে চলে আসো সবাইকে নিয়ে। আচ্ছা। আমি আরো কিছুক্ষণ কথা বলে চলে আসলাম নিচে। এসে দেখি আম্মু আব্বু কি যেন হিসাব করতেছে। আব্বু, কি হিসাব করতেছ? তেমন কিছু না, একটা হিসাব করতেছি কিন্তু মিলতেছে না। ও আচ্ছা, দেখি কি হিসাব করো। এই দেখ, গত মাসে 1,97,00,000 টাকা ইনকাম হয়েছে অফিস থেকে, আর এই মাসে কিনা 80 লক্ষ টাকা ইনকাম হয়েছে। আমার হিসাব অনুযায়ী এই মাসে 2 কোটি টাকার উপর ইনকাম হওয়ার কথা। আমি সবকিছু হিসাব করে দেখলাম 2,23,00,000 টাকা ইনকাম হয়েছে। আব্বু, টাকাটা কোন অফিস থেকে এসেছে? গাজীপুর থেকে এসেছে। আচ্ছা, তোমরা বিকেলে বসুন্ধরা মার্কেটে চলে যাইও, আমি গাজীপুর থেকে আসতেছি। এখন গিয়ে কি করবি? আগে ম্যানেজারের সাথে দেনা পাওনাটা হিসাব করে আসি, তারপর না হয় বাকিটা বলবো তোমাকে এসে। আচ্ছা যা তাইলে। আমি বাহিরে চলে আসলাম, গাড়িটা নিয়ে গাজীপুর মেইন সড়ক দিয়ে যেতে লাগলাম গাজীপুরের উদ্দেশ্যে। অফিসের সামনে আসতেই দারোয়ান গেট খুলে দিল। আমি ভিতরে গাড়িটা সাইড করে রেখে আব্বুর কেবিনে চলে আসলাম। এসে দেখি ম্যানেজার বসে কাজ করতেছে। ম্যানেজার সাহেব। জি বলেন স্যার। এই মাসের হিসাবটা দেন তো আমাকে। স্যার, এই মাসে 2,23,00,000 টাকা ইনকাম হয়েছে, এই দেখেন। দেখেছি। আপনি আব্বুকে 80 লক্ষ টাকা দিয়েছেন, আর বাকি টাকা কোথায় গিয়েছে? স্যার, আমার সাথে একটু চলেন, আমি দেখাচ্ছি বাকি টাকা কোথায় দিয়েছি। আমি ম্যানেজারের সাথে যেতে লাগলাম। ম্যানেজার সবাইকে একসাথে ডেকে বলল, স্যার এই দেখেন, সবার হাতের 2টো করে আঙ্গুল কাটা গেছে। আর এই দেখেন, এই ছেলেটার কি হয়েছে, ওর এক হাত পুরোটাই কেটে গেছে। আরও দেখতে চান? এই দেখেন এই ছেলেটার কি অবস্থা হয়েছে। গত 2 সপ্তাহ আগে এই অফিসে আগুন লেগেছে। আমি রাতে ছিলাম না, একটা কাজে ঢাকায় গিয়েছিলাম। এই ছেলেটা 2 কোটি টাকা বাঁচিয়েছে নিজের জীবন দিয়ে। এখন আপনি যদি বলেন আমি টাকাগুলো খেয়ে ফেলেছি, তাহলে বলতে পারেন আমি টাকা খেয়ে ফেলেছি। এই নেন, সবার মেডিকেলের কত টাকা খরচ হয়েছে সব রসিদ এইখানে আছে, আপনি দেখে নিন। আর এই মাসের কারো টাকা দেওয়া হয় নাই, আমিও নেই নাই। আচ্ছা, এখন বুঝতে পেরেছি। আপনি তো আব্বুকে সব বলবেন, তাহলেই তো হতো। আর এই মাসের সবার বেতন কত টাকা পড়েছে আমাকে বলেন, আমি আসতেছি বাইরে থেকে। আপনি যান, আমি সব হিসেব করে রাখতেছি। আমি চলে আসলাম ব্যাংকে। আমার অ্যাকাউন্ট থেকে 50 লক্ষ টাকা তুলে নিলাম। টাকাগুলো নিয়ে অফিসে চলে আসলাম। ম্যানেজার সবকিছু হিসাব করেছেন? স্যার, এই নেন, সবার মোট 10 লক্ষ টাকা এই মাসে ইনকাম হয়েছে। কার কত টাকা বেতন একটা বই দিয়ে যান, যেখানে থাকে সবার বেতন কত। এই নেন, সব আছে। সবাইকে বলেন মেশিন বন্ধ করে আসতে, সবার সাথে কথা আছে। ঠিক আছে। সবাই চলে আসলো। আমি বলতে শুরু করলাম, আমি আর আব্বু হয়তো এইসবের কিছুই জানি না। যদি জানতাম তাহলে আগেই আসতাম। আজকে সবারই টাকা দিয়ে দেব। সবাই এদিকে আসেন। এই নেন আপনার এই মাসের বেতন আর 3 লক্ষ টাকা। এটা আমি খুশি হয়ে দিলাম। সবার টাকা দিয়ে দিলাম। ম্যানেজার রয়েছে শুধু। ম্যানেজার, আপনার টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। এই বলে চলে আসলাম বাহিরে। গাড়িটা নিয়ে চলে আসলাম বাড়িতে।
ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3টা বাজে, তাই আমি আর গেলাম না। কলিং বেল দিতেই মেঘলা এসে দরজা খুলে দিল। আমি ভিতরে চলে আসলাম। তাকিয়ে দেখি আব্বু সোফায় বসে আছে। আব্বু, সব কিছু জানতে পারছি, কেন টাকা কম দিয়েছে। এরপর আমি আব্বুকে সব খুলে বললাম। যাক, ভালো করেছিস। বিকাল তো এসেছে, যা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নে, এরপর না হয় কেনাকাটা করতে যাব। ঠিক আছে। আমি চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে সবাইকে নিয়ে চলে আসলাম বসুন্ধরায়। সবাই কাপড় কিনতেছে, আমি বসে আছি। এমন সময় প্রধানমন্ত্রীর ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেঘ, তুমি কোথায় আছো? এই তো বিয়ের কেনাকাটা করতে বসুন্ধরা এসেছি। প্লিজ আমাকে বাঁচাও, আমার শত্রুরা আমাকে মেরে ফেলবে। আপনি কোথায় আছেন? আমি এখন বসুন্ধরা মার্কেটের পাশে দিয়ে যাব, প্রায় চলে এসেছি। আপনার গাড়িটা এইখানেই সাইড করে রাখেন, আমি আসতেছি। ঠিক আছে। আমি কিছু না বলেই চলে আসলাম নিচে। এসে দেখি মাত্রই গাড়ি আসতেছে। আমি গাড়িটা ইশারা করলাম এই দিকে ঢোকাতে। গাড়িটা ঢোকাতেই পিছনে দেখি 2টা গাড়িও আসতেছে। আমি আমার কোমর থেকে পিস্তলটা বের করে গাড়িগুলোর চাকায় গুলি করলাম। গাড়ি উল্টে পড়ে গেল। সামনের গাড়ি সবাইকে এক এক করে গুলি করতে লাগলাম। সবাই মরে কাঠ হয়ে গিয়েছে। এমন অবস্থা দেখে পিছনের গাড়িটা পালিয়ে গেল। আমি চারদিকে তাকিয়ে দেখি সব মানুষ ভিড় জমে আছে। সামনে আব্বু আম্মু, মেঘলা আর তার আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। আমি আব্বুর কাছে যেতেই আব্বু আমার গালে ঠাস করে চর মেরে বলল, তোকে কি এই শিক্ষা দিয়েছি? তুই নিজে একজন ডাক্তার হয়ে লোকগুলোকে কিভাবে মারতে পারলি? আব্বু, ওরা তো মরে নাই, ওদের ঘুম পাড়িয়ে দিয়েছি। মিথ্যা বলার জায়গা পাস না। আমি নিজ চোখে দেখেছি তুই ওদের গুলি করেছিস। আমি ওদের গুলি করেছি ঠিক আছে, কিন্তু কেন গুলি করেছি সেটা তো আর জানলে না। কেন গুলি করেছিস বল। পিছনে তাকিয়ে দেখো। আব্বু পিছনে তাকিয়ে চমকে উঠল, কারণ মাননীয় প্রধানমন্ত্রী তার সামনে দাঁড়িয়ে আছে। আগে কখনো সরাসরি দেখে নাই, এই প্রথম দেখেছে। স্যার আপনি? আমি বিপদে পড়েছি, তাই মেঘকে স্মরণ করলাম। আর আপনার মেঘকে মেরে ঠিক করেন নাই। মেঘ তো ওদেরকে মেরে ফেলেছে না, কিছু না জেনে কোনো কিছু করা ঠিক না। সরি, আসলে আমি বুঝতে পারিনি। ঠিক আছে মেঘ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার জীবন বাঁচিয়ে দিয়েছ তুমি। আবার সবই আল্লাহর ইচ্ছায়। আমি যদি না থাকতাম হয়তো অন্যজন এগিয়ে আসতো। তার শপিং করা শেষ নাকি? না, করা হয় নাই, আমি তো চলেই এসেছি। আচ্ছা যাও, শপিং করো গিয়ে। আমি এখন চলে যাই। এখন কি দিয়ে যাবেন যদি আবার বিপদ হয়? উপর দিকে তাকিয়ে দেখ, আমার জন্য হেলিকপ্টার এসেছে। ও আচ্ছা, যান তাহলে। প্রধানমন্ত্রী চলে গেল। একটু পর ডেভিড এসে সবাইকে নিয়ে চলে গেল। আমিও চলে আসলাম শপিং করে। তারপর রাতে খাওয়া দাওয়া করে বসে আছি। এমন সময় আব্বু এসে বলল, আর 2 দিন রয়েছে তোর বিয়ের। সবাইকে দাওয়াত দিয়েছিস তো? দিয়েছি। আব্বুর সাথে কিছুক্ষণ কথা বলে চলে আসলাম রুমে। রুমে আসতেই ডেভিডের ফোন। হ্যালো ডেভিড। ভাই, কালকে রাতে একটা মিশন আছে, আসতে পারবেন? আসতে পারবো। কখন হবে আর কোথায় হবে জানাস? লাল পাহাড়ে 9টার সময়। ঠিক আছে, আমি সেই জায়গায় পৌঁছে যাব। আচ্ছা ভাই। আমি চলে আসলাম আমার রুমে, ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম হাসপাতালে। এসে দেখি রুদ্র রোগী দেখতেছে। কিরে, রাতে কি এইখানেই থেকেছিস নাকি? না, আজকে থাকিনি, রাতে চলে গেছি বাসায়। ও আচ্ছা। সারাদিন হাসপাতালে থেকে বিকেলে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আব্বু এসে দরজা খুলে দিল। তোর জন্য অপেক্ষা করছিলাম, একটা কথা বলবো তোকে। আব্বু বলো। আমার ওষুধ শেষ হয়ে গেছে, বাজার থেকে এনে দিতি। আচ্ছা, তুমি ঘরে যাও, আমি এনে দিতেছি। এই বলে আবার বাজারে চলে আসলাম। ওষুধগুলো নিয়ে বাসায় এসে আব্বুকে দিয়ে দিলাম। তারপর ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে বসে আছি। এমন সময় ডেভিডের ফোন। ভাই, এখনই চলে আসেন, অনেক দূর যেতে হবে। তোরা রেডি হয়ে থাক, আমি আসতেছি। ঠিক আছে। আমি চলে আসলাম ডেরায়। রেডি হয়ে চলে আসলাম মিশনে। এসে দেখি সবাই সবার কাজ শুরু করে দিয়েছে। আমরা পিছন থেকে গুলি করায় তারা বুঝতে পারে নাই। 1.5 ঘন্টা মিশন শেষ করে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। এরকমই দেখতে দেখতে কেটে গেল 2টি দিন।
আজকে আমার বিয়ে। সকালে গোসল করে বসে আছি সৌরভ আর ডেভিডের জন্য। একটু পর তারা আসলো। ভাই তো দেখি ভাবিকে আনার জন্য পাগল হয়ে গেছেন। 24টা বার ফোন দিয়েছে, কখন যাব বলতেছে। ও আচ্ছা। আমরা চলে আসলাম মেঘলাদের বাসায়। এসে দেখি মাননীয় প্রধানমন্ত্রীও এসেছে। খাওয়া দাওয়া শেষ হতেই কিছুক্ষণ পর কাজে আসলো, বিয়ে পড়িয়ে চলে গেল। সব নিয়ম কানুন শেষ করার পর মেঘলাকে গাড়িতে উঠিয়ে দিল। মেঘলা খুব কান্না করতেছে আর আমি টিস্যু দিতেছি একটা একটা করে। তারপর চলে আসলাম বাসায়। আম্মু মেঘলাকে নিয়ে চলে গেল। আমি, সৌরভ আর ডেভিড চলে আসলাম ছাদে। বসে আছি, তখন ডেভিড বলল, ভাই আজকে তো আপনার সুখের দিন। রাত প্রায় 2টো বাজে, এখনো ছাদেই বসে আছি। তখন আব্বু এসে বলল, কি রে, এখনো রুমে যাস না কেন? মেঘলা একটা একটা বসে আছে। হ্যাঁ আব্বু, যাচ্ছি। এই বলে চলে আসলাম রুমে। দরজা খোলার শব্দ পেয়েই মেঘলা নড়ে চড়ে বসলো। আমি দরজা লাগিয়ে মেঘলার কাছে যেতেই মেঘলা আমার পা ধরে সালাম করলো। আমি মেঘলাকে জড়িয়ে ধরলাম। তোমার কি অজু আছে? আছে। তারপর আমি মেঘলাকে নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। মেঘলা